তো সবাই একটু মিউট করে দেন। অমিত কুমার বাসনিয়া, অর্থজা স্ক্রিনটপ। আমরা শুরু করি। হ্যাঁ, আমরা গত ক্লাসে যে রিকোয়েস্ট ছিল যে আমরা মানে বইয়ের স্ক্যান পিডিএফ দিয়ে না পড়িয়ে যদি আমরা বোর্ডে লিখে সরাসরি মুখে বলে অঙ্গভঙ্গি সহ পড়াই তাহলে সেটা ক্যাচ করতে ভালো হয়। এই জন্য আমি আজকে আর পিডিএফ দিয়ে পড়াচ্ছি না, আজকে আমি সরাসরি বোর্ডে পড়াচ্ছি। তো আমরা আজকে বিজ্ঞানের তৃতীয় লেকচারটি করব। প্রথম দুই লেকচারে আমরা আলোক বিজ্ঞান এবং পদার্থের অবস্থা, একটা রসায়নের একটা পার্ট এবং পদার্থ বিজ্ঞানের একটা অংশ আমরা কভার করেছিলাম। আজ আমরা তৃতীয় লেকচারে পড়ব, দুটি চ্যাপ্টার পড়বো। একটা হচ্ছে পরিমাপ, দুটি না বলতে গেলে ক্লাস 9-10 এর বইয়ের সঙ্গে কম্পেয়ার করলে তিনটি চ্যাপ্টার পড়বো। একটা হচ্ছে রাশি, আর একটা ছিল পরিমাপ, একটা হচ্ছে ভৌত বিজ্ঞানের বিকাশ বা উন্নয়ন, এবং আরেকটি হচ্ছে মহাকর্ষ ও অভিকর্ষ। এই দুটি পার্ট আমরা পড়বো। তো প্রথম পার্টে আমরা ভৌত বিজ্ঞানের উন্নয়ন সম্পর্কে বলবো। তো বিজ্ঞানের উন্নয়ন বলতে কি বোঝায়? বিজ্ঞানকে একটা একটা আবিষ্কারের মাধ্যমে বিজ্ঞানকে আজকে একবিংশ শতাব্দীতে এই পর্যায়ে উন্নীত করেছে কারা কারা, কে কি আবিষ্কার করেছেন, কত সালে আবিষ্কার করেছেন, সেই আবিষ্কারের জন্য তিনি কি পুরস্কার পেয়েছেন, এবং তার এই আবিষ্কারটা যুগান্তকারী কি ভূমিকা রেখেছে। যেমন একটা উদাহরণ দেই, আলফ্রেড নোবেল তিনি যখন ডিনামাইট আবিষ্কার করলেন, সেই ব্যবসা থেকে যখন অনেক লাভ করলেন, সেই লাভের টাকাটা তিনি একটা ব্যাংকে রাখলেন, এবং সেই ব্যাংকের প্রতি বছর যে ইন্টারেস্ট আসছে, সেই ইন্টারেস্ট থেকে কিন্তু প্রতি বছর এখন এই 6টা ক্ষেত্রে যারা বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন করবে, অবদান রাখবে, তাদের পুরস্কার দেওয়া হচ্ছে। তার মানে দেখেন, তার যে একটা আবিষ্কার ছিল ডিনামাইট, শুধু এটা একটা আবিষ্কার ছিল না, এটা সারা পৃথিবীর আবিষ্কারকদেরকে একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। তো এখন এটা যেহেতু বোঝানোর কিছু নাই কত সালে কে ডিনামাইট আবিষ্কার করেছেন, কে বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছেন, কে ইনভার্টার আবিষ্কার করেছেন, এগুলো তার বোঝানোর কিছুই নাই, মুখস্থ ভিত্তিক পড়া। তাই আমি আর ডিপে ঢুকলাম না। এটা আমার মনে হয় যে পিডিএফ দিয়ে পড়ালে ভালো হতো। তা আপনাদের সবার কাছে তো বই আছে, তাহলে আমি পিডিএফ ব্যবহার করলাম না। আমরা সবাই তো এই বইটা কিনেছি, তাই না? আমাদের বুক লিস্টে যে বইটা, জর্জেস MP3 দৈনন্দিন বিজ্ঞান, সবাই একটু বইটা ওপেন করেন। কিছু বললেন? তো হ্যাঁ স্যার। আচ্ছা, 64 পৃষ্ঠা দেখুন, ভৌত বিজ্ঞানের বিকাশ নামে একটি সূচিপত্রে গিয়ে দেখুন। আমার বইয়ের 64 পৃষ্ঠা আপনার সঙ্গে মিলে কিনা আপনাদের সঙ্গে? আমার বইটা কত এডিশন? আমার বইটা হচ্ছে জানুয়ারি 2021। কেউ যদি জানুয়ারির পরের এডিশন কিনে থাকেন তাহলে নাও মিলতে পারে। আমার বইয়ের 64 পৃষ্ঠা, আপনার হয়তো 65 বা 63 হতে পারে। স্যার এটা কি পরিমাপ? পরিমাপের আগেরটা, পরিমাপের ভৌত আগে বিজ্ঞানের বিকাশ। বিজ্ঞানের বিকাশ আছে। জি স্যার, ঠিক আছে। তো এখানে দেখুন একটা ছক দেওয়া আছে শুরুতে, যে যন্ত্রের ব্যবহার, কি কি যন্ত্র কি কি ক্ষেত্রে ব্যবহৃত হয়। অডিওমিটার বলা আছে যে শব্দের তীব্রতা নির্ণায়ক। আচ্ছা, অডিও শব্দের অর্থ কি? আমরা তো এমনি জানি যে অডিও মানেই হচ্ছে শব্দ যা শোনা যায়, অডিবল মানে যা শোনা যাচ্ছে এমন। তো সুতরাং এই অডিওমিটার শব্দের তীব্রতা নিয়ন্ত্রক। আর অডিও ফোন, কানে দিয়ে শোনার যন্ত্র। আসলে এটা আসলে বলার, ব্যাখ্যা করার কিছু নেই, আপনারা নাম শুনে বুঝে নিবেন, কমন সেন্স অ্যাপ্লাই করবেন। কারণ অডিও আছে মানে শব্দ, আর ফোন মানে যা শোনা যায়, শব্দ শোনার যন্ত্র বা এরকম একটা কিছু। কানে দিয়ে শোনার যন্ত্র, এটাকে বলে অডিও ফোন। অ্যানিমোমিটার, মিটার মানে যা দিয়ে পরিমাপ করা হয়। যে অধিকাংশ যন্ত্রের শেষে মিটার লেখা হয়, যা দিয়ে পরিমাপ করা হয়। অ্যানিমোমিটার, ক্যালোরিমিটার। ক্যালোরিমিটার দিয়ে কি মাপ হয়? ক্যালোরি মানে তাপ মাপ হয়। এরকম যে কোনো শব্দের শেষে মিটার, শেষে থাকবে মিটার আর আগে থাকবে প্রিফিক্স। সেই প্রিফিক্সটা কি হবে? প্রিফিক্সটা হবে যা মাপা হচ্ছে
তার হয় ইংরেজি নাম, না হয় গ্রিক নাম, না হয় ল্যাটিন নাম, এরকম। যেমন দেখেন পরেরটা অ্যানিমোমিটার, বাতাসের শব্দের গণিত বিভাগ। অ্যানিমো শব্দটা কোথেকে এসেছে? আপনারা কি অ্যানিমেশন, অ্যানিমেটেড, অ্যানিমেশন শব্দটা শুনেছেন? চলমান, চলে, অর্থাৎ বাতাসের অ্যানিমেশনের যে স্পিড যেটা মাপে সেটাই হচ্ছে কি অ্যানিমোমিটার। ওডোমিটার, এটা হচ্ছে মোটর গাড়ির যে দূরত্ব, এটাকে বলে ওডোমিটার। আমরা বাংলায় বলে থাকি স্পিড গান, তাই না? পুলিশরা কি বলে? দেখবেন পিলারের আড়ালে লুকিয়ে একজন পুলিশ আছে, বাসের স্পিড মাপছে। সে যদি বেশি স্পিডে অতিক্রম করে তাহলে তাকে জরিমানা করতে হয়। তো এটাকে পুলিশরা বলে স্পিড গান, কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ভাষায় এটাকে প্রকৃতপক্ষে বলে ওডোমিটার। শিখে নেবেন আপনারা। স্পিডোমিটার স্পিড মোটর গাড়ির, মনে হয় স্পিডোমিটার, জি ওডোমিটারটা আলাদা। স্পিড গান যেটা সেটা মনে হয় স্পিডোমিটার, সরি, ওডোমিটারটা মনে হয় আলাদা। স্পিড গান, রাইট। স্পিডোমিটারটা হচ্ছে স্পিড গান, আর ওডোমিটার হচ্ছে মোটর গাড়ির দূরত্ব পরিমাপ সংক্রান্ত, মানে একটা গাড়ি নির্দিষ্ট সময়ে কি দূরত্ব অতিক্রম করেছে। আপনারা একটা কাজ করবেন, ইয়েতে গিয়ে গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা ওডোমিটার নামে একটা অ্যাপস খুঁজে পাওয়া যায়, আমার মোবাইলে এটা আছে। এই ওডোমিটার স্পিড, আমি ওডোমিটার অ্যাপসটা দিয়ে ইয়ে করি, মানে গাড়িতে বসে গাড়িটা কেমন স্পিডে চলছে সেটা আমি বের করি। অর্থাৎ কেমন স্পিডও বের করা যায়, আবার দূরত্ব, ওই যে জিপিএস আছে না আমাদের স্যাটেলাইট থেকে, যে জিপিএস, জিওগ্রাফিক্যাল পজিশনিং সিস্টেম বা গ্লোবাল পজিশনিং সিস্টেম বলা হয়, সেটা দিয়ে কি করা হয়, যে আপনি যে পজিশনে আছেন আপনার মোবাইলটাকে তারা ট্র্যাক করে। এই মুহূর্তে একটা ট্র্যাক করলো, আবার 1 সেকেন্ড পরে ট্র্যাক করলো আপনি কত ডিগ্রি অক্ষাংশ বা দ্রাঘিমাংশে আছে। এই দুটোকে ক্যালকুলেশন করে জিপিএস হিসাব করে যে আপনার স্পিড এই মুহূর্তে এত আছে। আর বিষয়টা খুব মজার, আমি খেয়াল করে দেখেছি যে এটার স্পিড, মোবাইলের যে ওডোমিটারের বা স্পিডোমিটারের যে স্পিড, সেটা অরিজিনাল যে গাড়ির সামনে যে মিটার থাকে না, সেই স্পিডের চেয়ে গড়ে গিয়ে 5 থেকে 10 কিলোমিটার পার আওয়ার কম দেখায়। কারণ হচ্ছে আপনার এখান থেকে যে আপনি ডাটাটা দিচ্ছেন, সেটা আবার আলোর বেগে গিয়ে আবার ব্যাক করতে এর মাঝখানে কিছু ফ্র্যাকশন অফ সেকেন্ড সময় মিস হয়ে যাচ্ছে, এই জন্য সে ধরতে পারছে না। এই জন্য আহ একটু কম দেখাচ্ছে, কিন্তু সত্যিকার অর্থে প্রায় আনুমানিক কাছাকাছি দেখায়। মানে গাড়ির স্পিড যখন সত্যিকার অর্থে 100 থাকে, আপনার এখানে হয়তো 92 বা 93 দেখাচ্ছে। তাহলে এখন আপনাকে যদি একটা অ্যানালাইটিক্যাল কোশ্চেন আসে যে অ্যান্ড্রয়েড ফোনে যে স্পিডোমিটার ব্যবহার করা হয় বা অটোমিটার ব্যবহার করা হয়, তা কিসের মাধ্যমে দ্রুতি নির্ণয় করে? আপনি কি বলবেন? জিপিএস। জিপিএস এর মাধ্যমে। জিপিএস, রাইট। জিপিএস এর ইলাবোরেশন কি? জিওগ্রাফিক্যাল পজিশনিং সিস্টেম, অথবা যদি বলেন গ্লোবাল পজিশনিং সিস্টেম, দুটাই কারেক্ট। আচ্ছা, ট্যাকোমিটার উড়োজাহাজের গতি নির্ণায়ক। অল্টিমিটার, আচ্ছা অল্টিমিটার মানে কি? এখানে লেখা আছে অ্যালটিমিটার, এটা অ্যালটিমিটারও বলে, অনেকে অল্টিমিটারও বলে। অ্যালটিটিউড বা অল্টিটিউড নামটা কি শুনেছেন? উচ্চতা পরিমাপ যন্ত্র। অ্যালটিটিউড অর্থে হচ্ছে উচ্চতা। ল্যাটিটিউড, ল্যাটিটিউড মানে কি? অনুপ্রস্থ ভাবে দূরত্ব। আর অল্টিটিউড মানে হচ্ছে উলম্ব দূরত্ব। তার মানে অল্টিমিটার কি? এখান থেকে উচ্চতা নির্ণয়। আচ্ছা, তারপর ফ্যাদোমিটার, সমুদ্রের গভীরতা নির্ণায়ক। ফ্যাদো শব্দটা কোত্থেকে এসেছে? সমস্ত ল্যাটিন বা গ্রিক, এটা আমার জানা নেই কোন জায়গা থেকে তারা এই সব ফ্যাদো শব্দটা আবিষ্কার করেছে। হাইগ্রোমিটার, আর্দ্রতা। হাইগ্রো মানে কি? আর্দ্র। আপনারা কি আহ হাইগ্রোস্কোপিক এজেন্ট নামটা শুনেছেন? হাইগ্রো এবং হাইড্রো, সেটা পার্থক্য আছে না? পানিগ্রাহী পদার্থ, পানিগ্রাসী পদার্থ। হাইড্রো শব্দটা এসেছে, হাইড্রোর সাথে পানি শব্দটা কিন্তু একটা মিল আছে, আমি লিখে দেখেন। হাইড্রো, হাইড্রো শব্দটা এসেছে মূলত হাইড্রোজেন থেকে, হাইড্রোজেন। কারণ পানি, অক্সিজেন মিলে পানি উৎপন্ন হয়, তারপরেও হাইড্রো শব্দটা দিয়ে পানি বলা হয়। হাইড্রো মানে পানি। আচ্ছা, হাইড্রো মানে পানি কিভাবে হলো? আরো কয়েকটা হাইড্রোমিটার কিভাবে বলে? হাইড্রোমিটার তরলের আপেক্ষিক গুরুত্ব পরিমাপ। এরপরেরটাই, হাইগ্রোমিটারের পরেরটি হচ্ছে হাইড্রোমিটার। তাহলে হাইড্রো শব্দটার সাথে তরল সংযুক্ত, আর হাইগ্রো, আচ্ছা যদি বলি হাইড্রোর সাথে একটু যোগ করে, হাইগ্রোস্কোপিক এজেন্ট, হাইগ্রোস্কোপিক ম্যাটেরিয়াল। আর যদি বলি হাইড্রোফোবিক
ম্যাটেরিয়াল। হাইড্রোস্কোপিক মানে কি? যে হাইড্রোকে স্কোপ করে, স্কোপ মানে হচ্ছে সুযোগ, যে পানিকে টেনে আনে তাকে বলা হয় হাইড্রোস্কোপিক ম্যাটেরিয়াল। যেমন হচ্ছে লবণ, পানিগ্রাসী পদার্থ, তাই না? লবণ, তারপর আরো অনেক কেমিক্যাল আছে যারা পানি টানে, প্রকৃতিতে পানি টানে। সালফিউরিক অ্যাসিড, এরকম অনেক কিছু আছে যারা পানি টানে। আচ্ছা, আবার যদি হাইড্রোফোবিক, যারা পানির, ফোবিয়া মানে কি? ভয়, ফোবিয়া মানে ভয়। হাইড্রোফোবিক মানে কি? যারা পানিকে ভয় পায়, পানি থেকে দূরে সরে, পানিগ্রাসী পদার্থ এরকম। তার মানে আমরা কি বলবো? হাইগ্রোমিটার হচ্ছে আর্দ্রতা মাপে, আর হাইড্রোমিটার মানে হচ্ছে সে তরলের ঘনত্ব মাপে। দুইটাই কিন্তু তরলের রিলেটেড, কাছাকাছি, হ্যাঁ। কিন্তু হাইড্রো মানে হচ্ছে সরাসরি তরল বা পানি, আর হাইগ্রো, হাইগ্রো জি যখন থাকবে, এই হাইগ্রো এটা কিন্তু বাষ্প, জলীয় বাষ্প বোঝাবে। এই হাইড্রোস্কোপিক ম্যাটেরিয়াল সে পানি টানে কোত্থেকে? লবণ যে পানি টানে, সেই কোত্থেকে পানি টানে? বাতাসে যে জলীয় বাষ্প মিশে থাকে, সেই বাষ্পটাকে সে টানে। অর্থাৎ হাইড্রোস্কোপিক ম্যাটেরিয়াল মানে হচ্ছে যে বায়ুর আর্দ্রতাকে টানে, আর হাইগ্রোমিটার মানে হচ্ছে যে আর্দ্রতা মাপে, কি পরিমাণ আর্দ্রতা আছে। হাইড্রোফোন, ওই যে বলেছিলাম ফোন মানে শোনার যন্ত্র, আর হাইড্রো মানে পানি। তাহলে হাইড্রোফোন মানে কি হবে? পানির তলায় পানি শোনা, পানির তলায় কানে শোনা। তার মানে কি? পানির তলায় যে শব্দ যাচ্ছে, শব্দের তীব্রতা মাপা বা শব্দের গতিবেগ মাপা, এটাই হচ্ছে কি হাইড্রোফোন। আচ্ছা, ল্যাক্টোমিটার, ল্যাক্টো শব্দটার সাথে দুধের সম্পর্ক আছে না? ল্যাকটোজ, তাই না? আপনারা ওই যে প্রিফিক্স সাফিক্স একটা ওয়ার্ডের সঙ্গে আরেকটা লিংক করে পড়বেন, তাহলে আপনাদের মনে থাকতে সহজ হবে। আপনার খুব কষ্ট হবে ল্যাক্টোমিটার শব্দটা মনে রাখতে। ল্যাক্টোমিটার শব্দটার সাথে আপনি এখন বলেছি দুধের বিশুদ্ধতা মাপে, মনে থাকবে। কিন্তু যখন 4টা 5টা একসঙ্গে শিখবেন, পরীক্ষা হলে যখন 4টা 5টা আসবে, 4টা অপশন আসবে, তখন তো কোনো কি রে, সবগুলোই তো একরকম, সবগুলোই তো বলেছিলাম, কোনটা জানি কোনটা স্পেসিফিক মনে পড়বে না। তখনই মনে পড়বে যখন আপনি এই শব্দের ব্যুৎপত্তি, এটিমোলজি মানে শব্দের ব্যুৎপত্তি ভেঙে ভেঙে পড়বে। যে ল্যাক্টোমিটার, এই ল্যাকটোজ, ল্যাক্ট যেখানে পাবেন সেখানে বলবেন দুধ। ল্যাক্টোজেন, বাচ্চাদের ল্যাক্টোজেন খাওয়ায়। এই ল্যাক্টোজেন শব্দটা থেকে ল্যাকটোজ থেকে এসেছে। ল্যাকটোজ দিস ইজ ওয়ান টাইপ অফ কার্বোহাইড্রেট, ল্যাকটোজ। আচ্ছা, তাহলে এখন এই ল্যাক্টের সঙ্গে যখন আমি মিটার বানাবো, তার মানে কি? ল্যাক্ট মাপার যন্ত্র, দুধ মাপার যন্ত্র। এই ল্যাক্টের সঙ্গে যদি মিটার না দিয়ে আমি যখন যোগ করবো ল্যাকটিক অ্যাসিড, তখন কি হয়ে যাবে? দুধের অ্যাসিড। আপনারা একটা ছক করবেন, সামনে পড়তে হবে কেমিস্ট্রি অংশে, যে বিভিন্ন পদার্থের ধর্মের মধ্যে আমরা পড়বো যে কোন কোন অ্যাসিড কোন কোন পদার্থে থাকে। ল্যাকটিক অ্যাসিড কোথায় থাকে, টার্টারিক অ্যাসিড কোথায় থাকে, সাইট্রিক অ্যাসিড কোথায় থাকে, ফর্মিক অ্যাসিড কোথায় থাকে। তো ওইখানে কিন্তু আপনারা দেখবেন যে ল্যাকটিক অ্যাসিড থাকে হচ্ছে দুধে, কারণ ওই যে ল্যাকটোজ। ক্যালোরিমিটার একটু আগে বলে ফেলেছি, তারপরে পরিমাপ করে। বোলোমিটার বিকিরণ মাপে। টেনসিওমিটার, টেনসিও কথাটা কোথা থেকে এসেছে? টেনসিও তরলের পৃষ্ঠটার মাপে। Tension. টেনশন কি? টেনশন Water surface তরলের tension. পৃষ্ঠটান। পৃষ্ঠটার ইংরেজি কি? Surface tension. সারফেস টেনশন। টান মানে হচ্ছে টেনশন, টেনশন। আর পৃষ্ঠ ইংরেজি কি? সারফেস। এই সারফেস টেনশন মাপে বলে এটাকে টেনসিওমিটার বলা হয়। খুব খুব সুন্দর। আবার যদি মাপে পটেনশিওমিটার, এই যে টেনসিওমিটার, যদি বলে পটেনশিওমিটার, টেনসিওমিটার তো বুঝলাম আমরা, টেনসিওমিটার কি? পৃষ্ঠটার মাপে। এখন যদি বলা হয় পটেনশিওমিটার, ভাই বিভব পার্থক্য মাপে যেটা দিয়ে? হ্যাঁ, বিভব পার্থক্য যেটা দিয়ে মাপে? রাইট। এই 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 পটেনশিয়াল অর্থ কি? বিভব পার্থক্য। তাহলে বিভব পার্থক্য মাপার যন্ত্র লেখেন, বিভব পার্থক্য মাপে। ভোল্টেজ, যেটাকে ভোল্টেজ বলা হয়, বিভব পার্থক্য মাপার যন্ত্র, ইংলিশে লেখেন ভোল্টেজ। এইখানে বোধহয় কিছু মিস আছে, আরো কয়েকটা মিটারের নাম আমাদের জানা দরকার। এটা আমি আপনাদেরকে পরে দিব, পিডিএফ তৈরি করিনি, ক্লাসের পরে আমি আরো কিছু নাম দিব আপনাদের। আচ্ছা, যেমন খুব ইম্পর্টেন্ট কয়েকটা এখানে মিসিং আছে, এটা না বললেই নাই, আমাকে এখনই লিখে দিতে হবে। 1 মিনিট, আমি আপনাদেরকে
এখনই দিচ্ছি। আপনি কয়টা বলুন? আপনারা কি সেক্সটেন্ট যন্ত্রের নাম শুনেছেন? সেক্সটেন্ট? জি স্যার, সেক্সট্যান্ট। আচ্ছা, আপনারা কি ক্রোনোমিটার শব্দটার নাম শুনেছেন? জি আপনারা কি অ্যাস্ট্রোল্যাব শব্দটার নাম শুনেছেন? অ্যাস্ট্রোলা শুনিনি। আচ্ছা, আমি যে করে লিখে দিচ্ছি এ করে একটু লিখেন, মানে এটা মিস করলেই না, এটা না করলেই না। আচ্ছা, লেখেন একটা, 1 নম্বর করে লেখেন কার্ডিওগ্রাম। কার্ডিও শব্দটা কোথা থেকে এসেছে? কার্ডিওলজিস্ট মানে কি? হার্ট স্পেশালিস্ট। হৃদযন্ত্র। ওই যে বলে না আইসিইউ, ইন্টেনসিভ কেয়ার ইউনিট। এর সাথে আরেকটা শব্দ আছে কাছাকাছি, বলেন তো কি? সিসিইউ। সিসিইউ মানে কি? করোনারি কেয়ার ইউনিট। করোনারি কি? ধমনী, তাই না? তার মানে হার্ট রিলেটেড, হার্ট অ্যাটাকে যখন মানুষ হয়, হার্ট রিলেটেড যখন মানুষ আইসিইউ, সেটাই হচ্ছে সিসিইউ, একটা স্পেশাল ধরনের আইসিইউ। কার্ডিওগ্রাফ মানে কি? হৃৎপিণ্ডের গতি মাপার যন্ত্র। আমি বাকিটা লিখবো না, হৃৎপিণ্ডের গতি বাকিটা আপনারা বুঝে দিবেন, সময় বাঁচাচ্ছি আমরা। সবার লাস্ট থেকে মাপার যন্ত্র। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট একটা। আচ্ছা, একটা ওয়ার্ড লিখেন, ক্রোনোমিটার। একই সঙ্গে দ্রাঘিমা। আগের যুগে যখন নাবিকরা যখন জাহাজে যেত, তখন তারা দ্রাঘিমাও বের করতো, এবং দ্রাঘিমার সঙ্গে তাদের অবস্থান হিসাব করে, সূর্যের উন্নতি হিসাব করে তারা সময় নির্ণয় করতো, কয়টা বাজে আর কতক্ষণ করে অন্ধকার হতে যাচ্ছে। এই হিসাবগুলো তারা প্রথম থেকে জিপিএস আবিষ্কার হওয়ার আগে তারা কি দিয়ে করতো? এই ক্রোনোমিটার দিয়ে করতো। দ্রাঘিমা প্লাস সময় দুইটাই। আরেকটা আছে কি? খুব ইম্পর্টেন্ট, ব্যারোমিটার, ম্যানোমিটার। ব্যারোমিটার বায়ুচাপ পরিমাপক যন্ত্র। আর ম্যানোমিটার, এই দুটোর পার্থক্য কি কেউ বলতে পারেন? ব্যারোমিটার হচ্ছে বায়ুর চাপ পরিমাপক যন্ত্র, আর ম্যানোমিটার হচ্ছে তরলের চাপ পরিমাপক যন্ত্র। আচ্ছা, রাইট। ব্যারোমিটার হচ্ছে বায়ু চাপ মাপার যন্ত্র, আর ম্যানোমিটার হচ্ছে অনলি চাপ মাপার যন্ত্র। এটা যে কোনো কিছু হতে পারে, অন্য চাপ হতে পারে ম্যানোমিটার। আপনারা যে এই বডির, এটা বইয়ে নাই, আমি নিজে থেকে বলছি, কোনো বইয়ে নাই, এটা আমি পাই নাই। ইম্পর্টেন্ট দেওয়া উচিত ছিল, আমি যখন পড়তাম তখন ভাবতাম এটা কেন দেয় নাই। এই যে আমাদের যে ব্লাড প্রেশার মাপে হাতের বিপি, এখানে একটা ব্যান্ডেজের মতো পরাই, পরে পাম্প করে, পরে কানে দিয়ে স্টেথোস্কোপ দিয়ে ডাক্তাররা শুনে একটা মিটারে দেখে ব্লাড প্রেশার মাপে। এটার অরিজিনাল নাম কি বলেন তো? স্পিগমোম্যানোমিটার। রাইট, স্পিগমো।
SPHYGO মিটার, স্ফিগমো SPHYG এমও, এই স্ফিগমো শব্দটা যখন ম্যানোমিটারের সঙ্গে লাগিয়ে দিবেন, স্ফিগমো প্লাস ম্যানোমিটার, স্ফিগমো ম্যানোমিটার, এটা কি মানব দেহের রক্তচাপ, রক্তচাপ মাপার জন্য। এটা একটা ট্রিপল স্টার দিয়ে রাখেন, মনে রাখবেন। ইম্পর্টেন্ট কি কিভাবে নিজেরা বুঝবেন, মুখস্থ তো সবাই করতে পারে, কিন্তু ইম্পর্টেন্ট জিনিসগুলোকে একটু ইম্পর্টেন্স দিয়ে মুখস্থ রাখবো। কি ইম্পর্টেন্ট সেটা বোঝার উপায় কি বলেন তো? আপনার সত্তার সঙ্গে যা জড়িত তাই হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি কি একজন মানুষ, সুতরাং মানব দেহের সঙ্গে যা যা সম্পর্কিত, বিশেষ এরিয়াতে মানে মেডিকেল টার্মিনোলজির সাথে যা যা রিলেটেড, সেসবগুলো বেশি ইম্পর্টেন্ট। আবার এই বর্তমান যুগের বিজ্ঞানীরা এনভায়রনমেন্ট নিয়ে খুব বেশি কনসার্ন, সুতরাং এনভায়রনমেন্ট রিলেটেড যত টার্ম আছে সব মনে রাখবেন ইম্পর্টেন্ট, ঠিক আছে? আবার দেখেন এই বাংলাদেশ বা আন্তর্জাতিক বিষয়গুলির ক্ষেত্রে আমরা বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যে বা বাংলাদেশ বিষয়গুলির মধ্যে যে জিনিসগুলো বাংলাদেশের সাথে সম্পর্কিত, বাংলাদেশের ঐতিহ্যের সাথে সম্পর্কিত, বাংলাদেশের স্বাধীনতার সাথে সম্পর্কিত, বাংলাদেশের অর্জনের সাথে সম্পর্কিত, সেগুলো ইম্পর্টেন্ট। তাহলে এই হাজার হাজার তথ্যের মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট এটা কিন্তু আপনাকে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? সেখানে ওয়েট বেশি দিয়ে পড়তে হবে, মানে ইম্পর্টেন্স দিয়ে সময় নিয়ে বেশি পড়তে হবে। সবকিছু সবগুলো আমি সমান সময় দিয়ে পড়লে লাভ নাই, লস হবে। তার যন্ত্রের নাম লিখি, ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি? সিসমোমিটার বলে, সিসমোগ্রাফও বলে, সিসমোমিটার বা গ্রাফ দুইটাই বলে। এটা হচ্ছে কি ভূমিকম্প মাপার যন্ত্র, ভূমিকম্পের তীব্রতা। পরীক্ষার হলে আসলো ভূমিকম্প বা ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র কোনটি? সিসমোগ্রাফ, ক্রেস্টোগ্রাফ, রিখটার স্কেল, ভার্নিয়ার স্কেল। আনসার কি? চোখ বন্ধ করে 99.99% দিবে কি রিখটার। টেলিভিশনে আমরা নিউজ দেখে আমরা অভ্যস্ত, আর রিখটার আজকে নেপালে 8.3 রিখটার মাত্রার না, নেপালে প্রচন্ড ভূমিকম্প আঘাত এনেছে, রিখটার স্কেলে তার মাত্রা ছিল 8.3। তার মানে কি চোখ বন্ধ করে রিখটার স্কেল? কিন্তু না, এটা হচ্ছে যন্ত্রের নাম হচ্ছে সিসমোগ্রাফ। আর যন্ত্রে যে স্কেল গণনা করে বা যন্ত্রটাকে দিয়ে আমি যে এককে মাপবো, এককটা হচ্ছে রিখটার স্কেল। তাহলে আপনারা এটা লিখে রাখেন, ভূমিকম্পের একক, ভূমিকম্পের মাপার একক। ভূমিকম্পের তীব্রতার একক, তীব্রতার একক বলা ঠিক হবে না, অ্যাকচুয়ালি এটাকে স্কেল বলতে পারি আমরা। স্কেল ব্র্যাকেটে লিখে রাখেন, স্কেল মানে কি এখানে একক বোঝানো হয়েছে। নাম কি? রিখটার, বিজ্ঞানীর নাম জন রিখটার স্কেল। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট ছিল। আরেকটা ইম্পর্টেন্ট ছিল, সেক্সটেন্ট। সেক্সটেন্ট যন্ত্রতে কি মাপা হয়? সূর্য বা গ্রহ বা নক্ষত্র, যে কোনো যত জ্যোতিষ্ক আমরা আকাশে দেখি সেগুলো মাপার, এগুলোর উন্নতি ইত্যাদি কৌণিক দূরত্ব বা কৌণিক উন্নতি মানে কি জানো? উন্নতি মানে ওই ভূমি থেকে যে যত ডিগ্রি অ্যাঙ্গেলে উন্নত হয়েছে, অ্যাঙ্গেল ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, কৌণিক উন্নতি মাপার যন্ত্র। এই কয়েকটা ইম্পর্টেন্ট ছিল যেটা বইয়ে নেই। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত। তারপর আরেকটা টেবিল থাকা দরকার ছিল যে কোন জিনিসটা কোন বিজ্ঞানী আবিষ্কার করেছেন, এটা এই বইয়ে নাই, এটা
এই বইয়ের একটা দুর্বলতা। তারপরে সবাই কেন যে কিছু বিজ্ঞানকে পছন্দ করে, তার চেয়ে আমার ডাইজেস্টই ভালো ছিল। আপনাদেরকে অ্যাসুরেন্স ডাইজেস্ট আমি সাজেস্ট করেছি না, সেখানে দেখবেন এই বইগুলো বাড়তি আছে। আর একটা টেবিল আছে, খাতায় লিখে রাখেন, ছক ছক 2, এর আগে 1 নম্বর ছক ছিল, ছক 2 অ্যাসুরেন্স ডাইজেস্ট। আপনারা সবাই তো অ্যাসুরেন্স ডাইজেস্ট কিনেছেন তাই না? জি স্যার আছে। জি স্যার। অ্যাসুরেন্স ডাইজেস্ট থেকে কোন বিজ্ঞানী কি আবিষ্কার করেছেন ওই ছকটা পড়ে নেবেন। ব্র্যাকেটে লিখে রাখবেন সাল বাদ দিবেন, সাল মুখস্থ করে সময় নষ্ট করবেন না। এর মধ্যে কিছু কিছু সাল খুব ইম্পর্টেন্ট থাকে, যেমন একজন বিজ্ঞানী আছেন, যিনি রসায়ন এবং পদার্থ বিজ্ঞানে দুইটাতেই নোবেল পেয়েছেন। নামটা কি কেউ বলতে পারেন? ম্যাডাম পিয়েরে কুরি। জুলিও কুরি। পিয়ারে কুরি, মাদাম কুরি, এরা তো মারি কুরি। রাইট। আচ্ছা, আরো কিছু ইম্পর্টেন্ট আছে যেটা আমি আপনাদেরকে ক্লাসে শেষে পিডিএফ করে দিব। এটা আপনারা বুঝবেন না যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, আমি একটু স্টার দিয়ে দিব, যেটাকে স্টার দিব সেটা আপনারা একটু বেশি ইম্পর্টেন্স দিয়ে পড়বেন। আচ্ছা, তাহলে ভৌত বিজ্ঞানের উন্নয়নের আবিষ্কারের এটা শেষ। এখন আমরা একটু পড়ি বা একটু আসি যে রাশি, তাই না? রাশি পড়া দরকার। দ্বিতীয়টা ছিল পরিমাপ ও রাশি। বোঝার আগে আমরা আগে বুঝি রাশি কি। কেউ কি বলতে পারেন রাশি কাকে বলা হয়? রাশি জিনিসটা রাশি হচ্ছে কোনো যাকে কিছু যা কিছু পরিমাপ করা যায়, কোনো কিছু পরিমাপ Right. করার। যাকে মাপা যায় তাই রাশি। যেমন আমরা বলি দৈর্ঘ্য মাপা যায়, সময়, ভর, দৈর্ঘ্য, ভর, সময়, আপেক্ষিক গুরুত্ব, বায়ুর আর্দ্রতা, এসবগুলোই কি রাশি। আচ্ছা, রাশি আবার দুই প্রকার, ইম্পর্টেন্ট। হ্যাঁ, দ্বিগুণ তীব্রতা মৌলিক রাশি। হ্যাঁ, দ্বিগুণ তীব্রতা যেটা বলে সেটা ভালো, এটা মৌলিক রাশি। আচ্ছা, এখানে কি যে কোন দেশের বিজ্ঞানী সেই দেশ সহ পড়তে হবে? না না, দেশ সহ করতে হবে না, এটা আসার কথা না, এ পর্যন্ত আসে নাই। এখন আপনি মুখস্থ করলে হয়তো কোনো একবার বিসিএস দিয়ে দিতে পারে, কোনো বিসিএস এ ইচ্ছা হয়েছে ওদের খুব বেশি কঠিন করার জন্য, দিয়ে দিতে পারে। তো কিন্তু আমি বলবো এটা শিখেন না। যদি একটা দিয়ে দিয়ে ভুল করে, ধরে নেন এটা ইচ্ছা করেই দিচ্ছে, এটা কেউ পারবে না। একজন 1 লক্ষে একজন হয়তো পারবে, সেই একজন আপনার হওয়ার দরকার নাই। আপনার হওয়া দরকার কি? আপনার হওয়া দরকার যে 15টার মধ্যে 12টা 13টা পারবে বা 10টা 11টা পারবে, সেই একজন আপনার হওয়া দরকার। এক সাবজেক্টে 15টা পারলেন, আরেক সাবজেক্টে গিয়ে 15টার 3টা পারতে গিয়া গড়ে গিয়া 15টার 3 18 পাইলেন। তার চেয়ে এক সাবজেক্টে 15টার মধ্যে 12টা পাইলেন, আরেক সাবজেক্টে 11টা পাইলেন। 12 আর 11 23 পাওয়া ভালো না? 18 করছে। জি স্যার, কোন সাবজেক্টেই এক্সট্রিম হতে যাবেন না। কোন সাবজেক্টে এভারেজ গুলো করার জন্য যে সময় দরকার, এগুলো পড়ে যদি আপনি 15টার মধ্যে 11 পান, আর 2 নাম্বার বাড়াইতে গেলে সেই 11 পাইতে যা যা পড়ছেন তার অর্ধেকই বেশি পড়তে হবে। তার মানে কি, প্রথম দিকে একটু বাইরের কথা বলি, হ্যাঁ, পড়ালেখার বাইরের কথা বলি। আপনারা কি জানেন যে সাম্যাবস্থা শব্দের সাথে পরিচয় আছে না? বিজ্ঞানের সাম্যাবস্থা কি? মনে করেন জি এই হাতটা ঠান্ডা, এই হাতটা গরম। আমি যখন দুইটা হাতকে একসঙ্গে জোড়া দিব, লাগাবো, তখন কি হবে? এই গরম হাত থেকে তাপমাত্রা কি ঠান্ডা হাতে ট্রান্সফার হবে, তাই না? আচ্ছা, এখন এই যে তাপ শক্তি ট্রান্সফার হচ্ছে, প্রথম ধরেন যতক্ষণ না পর্যন্ত দুইজনের তাপমাত্রা সমান পর্যন্ত তাপ যাইতেই থাকবে, এটা হচ্ছে সাম্যাবস্থার নিয়ম। এটা তাপমাত্রার ক্ষেত্রে প্রযোজ্য, এটা ভোল্টেজের ক্ষেত্রে প্রযোজ্য। যখন দুইটা, একটা হাই ভোল্টেজ একটা লো ভোল্টেজ, দুইটাকে তার দিয়ে জড়াতে দিবেন, কারেন্ট প্রবাহ হবে। যতক্ষণ না পর্যন্ত দুইটার ভোল্টেজ সমান হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কারেন্ট যেতেই থাকবে। একটা উঁচু ট্যাঙ্কে পানি আছে, একটা নিচু, একটা ট্যাঙ্ক খালি আছে বা একটু কম পানি আছে, দুইটাকে নিচে পাইপ দিয়ে সংযুক্ত করে দেন। ওই যেটাতে উচ্চতা ছিল সেটা নামবে, সেটা বাড়তে থাকবে। দুইটা বেড়ে যখন দুইটা সমান হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত পানি পাইপ দিয়ে যেতেই থাকবে।
অর্থাৎ এগুলোকে সাম্যাবস্থা বলা হয়। এখন এই যে বললাম আমি তাপ তাপ প্রবাহিত হবে, এই সাম্যাবস্থা কি আজীবন একই হারে যাবে? ধরেন আমার এখানে যে পরিমাণ তাপমাত্রা ছিল ধরেন 40 ডিগ্রি, এটা আছে মনে করেন 10 ডিগ্রি। এই 30 ডিগ্রি তাপমাত্রা প্রবাহিত হওয়ার জন্য ধরেন 30,000 ক্যালোরি তাপ শক্তিকে যাইতে হবে। এখন প্রথম 1 মিনিটে টোটাল ধরেন 20 মিনিট সময় লাগছে ধরেন, তাহলে প্রথম 1 মিনিটে যত ক্যালোরি যাবে সর্বশেষ 1 মিনিটে কি ঠিক তত ক্যালোরি যাবে, না একটু বেশি যাবে, না কম যাবে? কম যাবে। কম যাবে। কম কারণ যাবে। কি শেষ দিকে ডিফারেন্স কাছাকাছি চলে আসছে, এই জন্য তার যাওয়ার মাত্রাটা প্রবণতাটা কম। কিন্তু প্রথম দিকে অনেক বেশি ডিফারেন্স ছিল, এই জন্য সে কি প্রথমে ইজিলি যাচ্ছে। ঠিক একই রকম বিসিএস এর ক্ষেত্রে এই সাম্যাবস্থার থিওরিটা প্রযোজ্য। কেমন বলেন তো দেখি কেউ? আমি কি বোঝাতে চাইছি কেউ বলেন দেখি, আইকিউ ভালো পার। প্রথম দিকে অনেক বেশি পড়া হয়, কিন্তু লাস্টের দিকে যে না, পড়া হয় এক জিনিস আর পড়তে হবে না, আরেক জিনিস। প্রথম দিকের পড়াটাই কমন বেশি পড়ে, পড়াটা Right. বেশি শেষের দিকে পড়ায় কমন কম পড়ে। ধরেন আপনাকে এই 15 নাম্বার পাওয়ার জন্য আপনাকে 15,000 প্রশ্নের উত্তর পড়তে হবে, তাইলে আপনি 15টা নাম্বার পাবেন। কিন্তু আপনি যদি প্রথম 10 পাইতে চান তাহলে আপনাকে 15,000 পড়তে হবে না, দেখা যাবে যে 5,000 পড়লেই হচ্ছে। 5,000 প্রশ্ন পড়লেই আপনি প্রথম 10 নাম্বার পেয়ে যাবেন। তো পরবর্তী 5 নাম্বার পাওয়ার জন্য আপনাকে আরো 10,000 প্রশ্ন পড়তে হবে, অনেক বেশি, ডাবল 3 গুণ 4 গুণ বেশি পড়া পড়তে হবে। আবার যদি বলি প্রথম 5 নাম্বার পাওয়ার জন্য, তাহলে দেখা যাবে যে 5,000 না 2,000 প্রশ্ন করলে প্রথম 5 পেয়ে যাবেন। মানে ইজিগুলো আপনি খুব কম পরিমাণ পড়েই পেয়ে যাবেন, যেটা হচ্ছে বিশেষ সংখ্যা। দেখেন না, আমি আপনাদেরকে আমার ভিডিওটা যারা দেখেছেন ইউটিউবে, কেন আমি বিশেষ সংখ্যা পড়ার প্রতি জোর দেই। আপনার যদি কোন দুইটা সাবজেক্টে খুব বেশি স্ট্রং জোন থাকে, তাহলে আপনার সব বই পড়া দরকার নাই, আপনি শুধু বিশেষ সংখ্যা পড়ে পারবেন। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি একটা দুইটা সাবজেক্ট অ্যাডজাস্ট করেছিলাম আর বাকি সব বিশেষ সংখ্যা পড়েই ওই সাধারণ জ্ঞান বিশেষ সংখ্যা পড়ে পার পেয়ে গেছিলাম। কেন? ওই যে ম্যাথ আইকিউ এগুলো দিয়ে আমি অনেক বেশি নাম্বার তুলে ফেলেছিলাম। তো এই সাম্যাবস্থাটা আপনারা বুঝতে পেরেছেন আশা করি। আপনাকে টেকনিক্যালি ট্যাক্টফুলি আপনাকে নিজের সাম্যাবস্থাটা আপনি বিসিএস এর সিলেবাসের সঙ্গে নিজের সাম্যাবস্থাটা খুঁজে বের করতে হবে, যে আমি কোন সাবজেক্টে কত পাইলে আমার চলবে, কোন সাবজেক্টে আমি কোন ডেপথ লেভেল পর্যন্ত পড়বো। এটা আপনার ব্যাকগ্রাউন্ড স্ট্রেংথের উপর ডিপেন্ড করে আপনাকে একটা ভালো প্ল্যান করতে হবে। ঠিক আছে? যেমন আমি বিজ্ঞানের ছাত্র, আমি বিজ্ঞানের ক্ষেত্রে সাম্যাবস্থা ধরেছিলাম আমি 15,000 মধ্যে 15,000ই পড়বো, আমাকে সব পড়তে হবে। আবার আন্তর্জাতিক বিষয়গুলির ক্ষেত্রে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি অনলি প্রথম মানে মোট পড়ার 20% পড়বো। কারণ মোট পড়া যদি থাকে 100 ঘন্টার, আমি যদি প্রথম 20 ঘন্টা পড়ি তাহলে 20% এর চেয়ে বেশি নাম্বার পাবো, হয়তো 30% বা 35% নাম্বার পেয়ে যাবো। কিন্তু শেষের দিকে যদি আমি 50% এর বেশি যখন আমি পাইতে যাবো, তখন আমাকে সময় দিতে হবে 4 গুণ বেশি বাড়াইতে হবে প্রতি এক নম্বরের জন্য, তাহলে আমাকে বেশি বাড়ানো যাবে না। কেন বললাম এই কথাটা, কোন প্রসঙ্গে যেন আসলাম এটা, ওই যে দেশ, কোন দেশ শিখতে হবে কিনা। তাহলে আপনি 100টা দেশ শিখলে একটা গমন করার সম্ভাবনা নাই, কিন্তু 100টা যদি আপনি রাশির নাম শিখেন, তারপর 100টা বিজ্ঞানীর নাম শিখেন, তারপর একটা 100টা রাশি একক শিখেন, তাহলে ওখানে আপনার বেশি গমন করার সম্ভাবনা। সুতরাং আপনার যদি ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো শেষ করার পরে যদি সময় থাকে, তাহলে আপনি লেস ইম্পর্টেন্ট গুলো করেন, সাল শিখেন বা বিজ্ঞানীর দেশ শিখেন। কিন্তু আপনি বিজ্ঞানীর দেশ শিখতে গিয়া আপনি রাশির এককের মান শিখলেন না, তাহলে কিন্তু আপনি সমান পরিশ্রম করেও ফেল হবেন। জি স্যার। আমরা এখন চলে আসি পরিমাপ কি আর রাশি। রাশি রাশি মানে হচ্ছে যা মাপা যায়, পরিমাপ কি ওই রাশিটাকে মাপা। রাশি দুই প্রকার, এটা খুব ইম্পর্টেন্ট। রাশি বিভিন্ন প্রেক্ষিতে রাশিকে ভাগ করা যায়, যেমন সেটা কি মৌলিক নাকি দুইটা তিনটা রাশি মিলে জোড়া, সেক্ষেত্রে দুই প্রকার, কি মৌলিক রাশি, শব্দ রাশি। আবার রাশিটার কি দিক আছে নাকি নাই তার উপর ডিপেন্ড করে রাশিকে ভাগ করা যায় দুই ভাগে, কি ভেক্টর রাশি, স্কেলার রাশি। একটা হচ্ছে স্কেলার স্কেলার রাশি, ইংলিশে বাংলায় এটাকে অদিক রাশি বলা হয়, যার দিক নাই, অদিক। যেমন উদাহরণ করে দেন, তাপমাত্রা এর কোন দিকে, আজকে অনেক গরম পড়ছে 42 ডিগ্রি, কোন দিকে, পশ্চিম দিকে না পূর্ব দিকে? এখন কয়টা বাজে? 9:30। 9:30 কোন দিকে বাজে? পশ্চিম দিকে। রাশির সাথে দিক জোড়া দিলে অ্যাবনরমাল হয়ে যায়, দিকের প্রয়োজন নাই, সেটা কি স্কেলার রাশি বলা হয়। তাহলে তাপমাত্রা দেখতে হবে না, বই আছে, তাপমাত্রা, সময়, এগুলা কি দ্রুতি। আচ্ছা একটা ইম্পর্টেন্ট, দ্রুতি আর বেগ এটা ইম্পর্টেন্ট।
দ্রুতিটা হচ্ছে স্কেলার রাশি, হ্যাঁ। একটা রাশি হচ্ছে যেটার নাম হচ্ছে ভেক্টর রাশি, ভেক্টর। ভেক্টর রাশির বাংলা হচ্ছে কি দিক রাশি, দিক, যেটা মাপতে দিক লাগে। যেমন কি বললাম ত্বরণ, ত্বরণ মানে কি স্পিড বাড়াকে ত্বরণ বলা হয়। ত্বরণ এবং মন্দন, মন্দন মানে কি স্পিড কমা। মোটরসাইকেলে থাকে না অ্যাক্সেলারেটর, আমরা বলি অ্যাক্সেলেটর, দিস ইজ নট অ্যাক্সেলেটর, দিস ইজ অ্যাক্সেলারেটর। তার মানে কি অ্যাক্সেলারেশন হইতে যে যন্ত্রটা সাহায্য করে তাকে বলা হয় অ্যাক্সেলারেটর। আর এই অ্যাক্সেলারেটর মানে হচ্ছে ত্বরক, মানে যে ত্বরণ করা ঘটায়। অ্যাক্সেলারেশন মানে হচ্ছে ত্বরণ, এটা একটা ভেক্টর রাশি। তবে আবার বলি বেগ, এটা ভেক্টর রাশি। আমরা বেগ এবং দ্রুতির পার্থক্যটা নাকি কনফিউজ করে ফেলি। নিচের কোনটি স্কেলার রাশি? না, বলো নিচের কোনটি ভেক্টর রাশি? তখন এই যে এই তাপমাত্রা দিল, সময় দিল, আর একটা স্কেলার রাশি দিল, ধরেন ধরেন ভর দিয়ে দিল, ভর তো স্কেলার রাশি, দিয়ে পরে দিল কি বেগ দিয়ে দিল। তখন আপনি বলবেন কি রে ভাইয়া না বলছিল দ্রুতি স্কেলার রাশি। না, বিপিএসসি কোশ্চেন ভুল করেছে, সবগুলো স্কেলার দিয়ে রাখছে। কিন্তু আপনি জানেন না দ্রুতি আর বেগ এক না। দ্রুতি আর বেগের পার্থক্য কি? যখনই আপনি স্পিডের সঙ্গে দিক সংযুক্ত করবেন তখনই সেটা হয়ে যাবে। তাহলে দ্রুতি মানে ধরেন যদি বলি একটা বাসের সর্বোচ্চ স্পিড 90 কিলোমিটার/আওয়ার, মানে কি সে সর্বোচ্চ 90 কিলোমিটার বেগে চলতে পারে। আমি দিক বলি নাই, এই জন্য এটা হচ্ছে তার স্পিড। কিন্তু আমি যদি বলি একটা বাস ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে উত্তর দিকে 90 কিলোমিটার/আওয়ার বেগে রওনা হয়েছে, এখন কিন্তু আর দ্রুতি না, এখন কিন্তু স্পিড না। তাহলে এখন কি বেগ ইংরেজি কি কেউ বলতে পারেন? সায়েন্স স্টুডেন্ট কি আছে? ভেলোসিটি। রাইট, ভেলোসিটি। তাহলে আমরা দ্রুতি আর বেগের পার্থক্য বুঝলাম। এরকম আরো অনেকগুলো রাশি আছে, আপনারা দেখে দিবেন, বই আছে। বেগ, ত্বরণ, বল, কাজ। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট আছে, কনফিউজিং। সরি, বেগ, ত্বরণ, বল, কাজ না, এগুলো হচ্ছে লব্ধ রাশি হতে হবে। আমি স্কেলার এবং ভেক্টরের দেখতে আরেক জায়গায় দেখছি। আরেকটা দুইটা জিনিস আছে একই রকম দেখতে, কিন্তু ডিফারেন্স আছে, সেটা আমি একটু বলি। একটা হচ্ছে ভর, আরেকটা হচ্ছে ওজন। এটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, ভর আর ওজন কি একই জিনিস? না স্যার, জি না স্যার, ভর হচ্ছে ভরের ভরের ফিক্সড, একক আর কেজি। ওজনটা হচ্ছে মানে জায়গা অনুযায়ী সেটার আপ ডাউন হয়, মানে বাড়ে কমে। সঠিক, সঠিক। ওজন, এই ভরের ওজন নিয়ে আমরা একটু গবেষণা করি, হ্যাঁ, একটু সময় নষ্ট করি ভরের ওজন নিয়ে। আমরা ভরের ওজনের একটা কম্পারেটিভ টেবিল বানায় ফেলি, পার্থক্য বানায় ফেলি। ভর, এটা বইয়ে নাই কিন্তু, হ্যাঁ, এটা হয়তো ক্লাস 6 এর বইয়ে থাকতে পারে, কিন্তু এখান থেকে প্রশ্ন চলে আসবে, অ্যানালাইটিক্যাল কোশ্চেন আসলে এটা কাজে লাগবে। ভরের একক কি? কেজি, কেজি। গ্রাম, সিজিএস পদ্ধতিতে গ্রাম, অনেক কিছু থাকতে পারে। এই পাউন্ড, এফপিএস পদ্ধতিতে পাউন্ড, কুইন্টাল, অনেক কিছু থাকতে পারে। ওজনের মেন এককটা কি বলেন তো? নিউটন। নিউটন। ভর কি স্কেলার? কোনো দিকই নাই, এটা কি ভেক্টর রাশি। একটা বস্তুর ভর কি নির্দিষ্ট? ভর যদি 5 কেজি হয়, চাঁদে গেল তার ভর 5 কেজি। ওই ব্ল্যাক হোল, বাংলা যেন কি, কৃষ্ণ গহ্বরের ভিতরে ঢুকলো, তার ওজন, তার ভর 5 কেজি থাকবে। কিন্তু চাঁদে যদি নিয়ে যাই তাহলে তার ভর কি? চাঁদে কমবে। তাহলে তার ভর ওজন, সেম থাকবে, ওজন কমে যাবে। ভর ভর ঠিক থাকবে, কিন্তু ওজনটা কি অনির্দিষ্ট। হবে। হ্যাঁ, ওজন পরিবর্তিত হবে। তার মানে এই যে নির্দিষ্ট মানে কিসের উপর ডিপেন্ড করে অনির্দিষ্ট হয়ে যায় বলেন তো, কেউ বলতে পারেন? আকর্ষণ, কেন্দ্রের প্রতি আকর্ষণ। অভিকর্ষ ত্বরণের উপর ভিত্তি করে। রাইট, কাছাকাছি আসছেন। আরো স্পেসিফিক ভাবে কেউ বলতে পারেন কি দিয়ে মাপা হয়? অভিকর্ষ ত্বরণ অভিকর্ষ ত্বরণ, জি। জি মানে হচ্ছে অভিকর্ষ ত্বরণ, গ্র্যাভিটেশনাল অভিকর্ষ ত্বরণ, জি।
কিন্তু এই অভিকর্ষ ত্বরণ আর ওই যে আকর্ষণ, একজন আপু বলেছেন আকর্ষণ দুইটাই একই, যেখানে আকর্ষণ বেশি সেখানে ত্বরণ বেশি, তাই না? সুতরাং জি এর মান আর ওই আকর্ষণের মান একই কথা। জি স্যার। কিসের উপর নির্ভর করে না? জি এর উপর নির্ভর করে না। এটা কিন্তু অ্যানালিটিক্যাল। নিচে বলবে যে নিচের কোনটি জি এর উপর নির্ভর, জি এর মানের উপর নির্ভর করে। আসলো ভর, আসলো ওজন, আসলো ত্বরণ, না ত্বরণ না, ত্বরণ আবার অভিকর্ষ ত্বরণ আবার এর উপর নির্ভর করে। আসলো আসলো ওজন, আসলো তাপমাত্রা, আসলো সময়। তা আমরা ভাবতে পারি সময় তো জি এর উপর নির্ভর করতেই পারে। আমরা টাইম ট্রাভেল করে দেখি বিজ্ঞানীরা, কল্পনায় দেখি আমরা কি টাইম ট্রাভেল, তার মানে এক পৃথিবী থেকে আরেক পৃথিবীতে যায়, এখানে ত্বরণের ব্যাপার থাকতেই পারে, বা বা এখানে জি এর মানের সাথে সময়ের সম্পর্ক থাকতেই পারে। না, জি এর মানের সাথে সময়ের কোনো সম্পর্ক নেই। জি এর ভরটা কি নির্ভর করে না, জি এর মানের উপর নির্ভর করে না। আর সে কি নির্ভর করে, জিটাকেও একটু লিখে রাখেন, কি এটা অভিকর্ষজ ত্বরণ। Gravitational acceleration। তাহলে এই সবচেয়ে ভুল আমরা যেটা করে ফেলি, নিউটন কেজি বলে ফেলি, বড় ভুলটা আমরা করি। ওজনের একক হচ্ছে নিউটন। যে সায়েন্সের কেউ আছে একজন কি বলতে পারেন 1 কেজি একটা বস্তুর পৃথিবীতে ওজন কত নিউটন? 9.8 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার বা নিউটন। কোন সূত্র দিয়ে হয়েছে এটা? 9.8 নিউটন। হ্যাঁ, এটা কিভাবে কোন সূত্র দিয়ে হয়েছে? W ইকুয়াল mg। রাইট, এক্সেলেন্ট। কে বলেছেন এটা? স্যার দুইজন বলছি আমরা। ওজন ইংরেজি কি? খাতায় লিখেন ওয়েট। ওয়েট। আর ভর ইংরেজি কি? ম্যাস। এস হ্যাঁ, বা মাস। আচ্ছা, W equals to কি? M into এমজি। G। আবার লিখি আমরা F, ফোর্স, বল। ফোর্স মানে কি? বল, তাই না? জি স্যার। equal to M into G। তাহলে একই তো, পার্থক্য হলো কি? equal to MA। এটাও বলি আমরা, তাহলে একই জিনিস হলো না? ইয়েস, একই জিনিস। ওজনের একক যা, বলের একক তা। বলের একক কি? নিউটন। নিউটন। এই ওজনের একক নিউটন। মানে কি? তার মানে আমরা যে বলতেছি ওজন মানে কি, এটা একটা প্রকার বল। কিরকম বল? পৃথিবী কর্তৃক আকর্ষণ বল। বলকে বলা আকর্ষণ। হয় ওজন। হ্যাঁ, পৃথিবীর আকর্ষণ বলটাকে বলা হয় ওজন। আর বাকি সব বলকে বলা হয় কি? শুধু বল। বল, ফোর্স। নরমাল বল। এই আমি এই কলমটাকে এইদিকে টান দিলাম, কি করলাম? বল প্রয়োগ করলাম এইদিকে। আর আমি ছেড়ে দিলাম, পরে নিচে পড়ে গেল। কে টান দিছে? পৃথিবী টান দিছে। পৃথিবী যে টান দিছে, কত বলে তাকে আকর্ষণ করছে, এটা হচ্ছে কি তার ওজন। আর ওই যে পৃথিবী ছাড়া অন্য যখন টান দিল, বল প্রয়োগ করলো বা ধাক্কা দিল, দুটোই বল। এটা কি? এটা হচ্ছে ওজন ব্যতীত অন্য বল, নরমাল। কিন্তু জিনিস কিন্তু একটাই, এই জন্য একক এক। এটা নিউটন, এটাও নিউটন। তাহলে আমরা বল, ওজন এগুলো শিখলাম। আর কি আসতে পারে বিসিএস আসার, পরীক্ষা আসার মতো? আচ্ছা, এবার আমরা শিখি মৌলিক এবং লব্ধ রাশি। রাশিকে আবার দুই ভাগে ভাগ করা যায়। মিউট করেন, যে একজন আনমিউট করা আছেন। মোটরজা আনমিউট করা। মৌলিক এবং লব্ধ। মৌলিক মানে কি? যাকে ভাগ করা যায় না। লব্ধ মানে কি? যা মৌলিক থেকে লাভ করা হয়েছে। অ্যাডজেক্টিভ, বিশেষণ পদ, লব্ধ। এটাও মৌলিক, এটাও কিন্তু কি অ্যাডজেক্টিভ। মৌলিক ইংরেজি কি? প্রাইমারিও বলা হয়, প্রাথমিক বা মৌলিক। বেসিক। কি আপনি বলেন? বেসিক। বেসিক। বেসিক, ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টালটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আর কি, আর বাকিগুলো দিয়ে চালায় যাওয়া যায়। আচ্ছা, মৌলিক রাশিগুলো কেমন?
কি কি ভর। আচ্ছা লিখবো না আমি, ছক আছে, লিখেন লিখেন ছক এক, ছক এক না, ছক একটা হচ্ছে ছক লিখেন 7টি মৌলিক রাশি, 7টি মৌলিক রাশি ও তাদের একক। এই ছকটা বই আছে এমপি3 বই, এটা আপনারা শিখবেন, খুব ইম্পর্টেন্স দিয়ে, এটা একটা ট্রিপল স্টার দিয়ে শিখবেন। হ্যাঁ, একক এগুলা ক্লাস 9 এ পড়া, এজন্য বেশি ইম্পর্টেন্ট। যেগুলা ক্লাস 9 8 এর বই আছে সেগুলো কিন্তু ডিপিএস খুব বেশি পছন্দ করে। আরেকটা ছক শিখবেন, এটা হচ্ছে বুস্টার দিয়ে, এস আই মানে কি, সিস্টেম ইন্টারন্যাশনালে, মানে আন্তর্জাতিক পদ্ধতি, আন্তর্জাতিক। এসআই পদ্ধতি পরিমাপের 3টা পদ্ধতি জনপ্রিয়, আর কি জানেন? একটা হচ্ছে সিজিএস পদ্ধতি, সিজিএস SI এন্ড কেস। পদ্ধতি, সিজিএস পদ্ধতি ও একটা কি এফপিএস পদ্ধতিতে আচ্ছা এফপিএস কি ফুট, পি তে কি পাউন্ড, এস তে কি সেকেন্ড, মানে এগুলো 3টা জিনিস। ফুট কি দৈর্ঘ্যের একক, ভরের একক, সময়ের একক। দৈর্ঘ্য ভর সময়, এখানে কি সিতে সেন্টিমিটার, জিতে গ্রাম, এস এ সেকেন্ড, মানে এটাও দৈর্ঘ্য ভর সময়, এটাও দৈর্ঘ্য ভর সময়। আন্তর্জাতিক পদ্ধতি এটাও দৈর্ঘ্য ভর সময়। তাহলে এখানে 3টা নাম, এখানে 3টা নাম, তাহলে এখানে 2টা হইলো কেন? এখানে এস কি আর আই কি? এখানে সিস্টেম ইন্টারন্যাশনাল, এখানে ওই 3টাকে বলা হয় নাই, কিন্তু ওই 3টার নাম কি বলেন তো? এমকেএস। এমকে এম তে মিটার দৈর্ঘ্য একক, কে তে কেজি ভরের একক, এস এ সিস্টেম সরি সেকেন্ড, এটা হচ্ছে কি সময়ের একক। এখন আপনাকে যদি বলা হয় যে ভরের আন্তর্জাতিক একক কোনটা, কি বলবেন আপনি? গ্রাম নাকি পাউন্ড? আন্তর্জাতিক একক ভরের হলো কেজি। কিলোগ্রাম। কেজি, যে এটা রাইট। আবার যদি বলে দৈর্ঘ্যের আন্তর্জাতিক একক কোনটা, সেন্টিমিটার নাকি মিটার। ফুট? এই যে মিটার। এটা মিটার, এটা হচ্ছে আন্তর্জাতিক, রাইট। মিটার, কেজি, সেকেন্ড, এই তিনটা হচ্ছে কি আন্তর্জাতিক একক। পদ্ধতিতে একক, একক একক গুলো শিখে ফেলবেন, এই ছকটাও শিখে ফেলবেন। অলরেডি আমি বলে ফেলেছি, মানে নামের মধ্যে একক বলা আছে, কিন্তু এটা প্রশ্ন আসতে পারে ক্লাসের কারণে বেশি। আচ্ছা, পরিমাপের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আমরা এখন শুধু পরিমাপের যন্ত্রপাতি, আমরা অলরেডি অনেকগুলো যন্ত্রের নাম শিখেছি, কিন্তু স্পেশাল কিছু যন্ত্র আমাদের ক্লাস 9 এর পদার্থবিজ্ঞানের প্রথম চ্যাপ্টারে আছে পরিমাপ অধ্যায়ে, এই জন্য সেগুলো আমরা অ্যাভয়েড করতে পারছি না, নাইলে এটা আলাদা করে শেখার দরকার ছিল না। 2টা স্কেল আছে, একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেলটা কি? নরমাল স্কেল তো স্কেল আমরা বুঝি দূরত্ব মাপে, স্কেলে 2টা দাগ কাটা থাকে, তাই না? নরমাল যে আমরা পরীক্ষা হলে নিয়ে যাই স্কেল, স্টিলের স্কেল কিনতে বাজারে বা প্লাস্টিকের, একটা থাকে হচ্ছে, এক সাইডে থাকে হচ্ছে সেন্টিমিটার, আর এক সাইডে থাকে কি ইঞ্চি, ইঞ্চ। কিন্তু যদি বলা হয় আমাকে ইঞ্চির চেয়ে ছোট মাপ কিভাবে মাপা যায়, ইঞ্চির চেয়ে ছোট কি দিয়ে মাপা যায়, বা একদম মিলিমিটারের চেয়েও ছোট মাপ, মিলিমিটারের 10 ভাগের 1 ভাগ পর্যন্ত মাপা যায়, সেটার নাম কি? এটা ভার্নিয়ার। লেখেন ভার্নিয়ার স্কেলটা কি? যে ক্ষুদ্র ক্ষুদ্র রৈখিক দৈর্ঘ্য নির্ণয় ব্যবহৃত হয়। আর আচ্ছা তারা পরে যায়, স্ক্রু গজে পরে যায়। আচ্ছা এখানে ইম্পর্টেন্ট কিছু বলার নাই, কিন্তু একটা জিনিস আমাকে বলতে হবে যে ভার্নিয়ার স্কেলে দুটি, একটা লিখে রাখেন স্টারকে, দুটি স্কেল থাকে। আবিষ্কারকের নাম কি? বিজ্ঞানী নাম ভার্নিয়ার। আর এখানে 2টা স্কেল থাকে, একটা ফিক্সড, একটি হচ্ছে ফিক্সড, অপরটি কি হয়? অপরটি মুভিং।
ফিক্সড স্কেলের উপর দিয়ে কি হয়, মুভিং করতে কি ধরনের মুভ, স্লাইডিং করতে পারে, Slide. স্লাইডিং। এইরকম আরেকটা যন্ত্রের নাম আছে স্লাইড ক্যালিপার্স। এই স্লাইড ক্যালিপার্স আর ভার্নিয়ার স্কেলের থিওরি একই। স্লাইড ক্যালিপার্সেও একটার উপর দিয়ে আরেকটা স্লাইড করতে পারে। তাহলে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে স্লাইড ক্যালিপার্স একটা দাঁত থাকে এরকম এরকম, আর একটা হলো মেইন স্কেল অনেক দাগ, আর এখানে ছোট্ট একটা জিনিস থাকে, এটার সাথে আবার আরেকটা ছোট স্কেল, এখানে আরেকটা দাগ। আর এটা হচ্ছে ফিক্সড, এটা ফিক্সড, এটাও ফিক্সড, এটাও ফিক্সড। এই জিনিসটা আমার কি মুভিং। এখন এই জিনিসের মধ্যে আমি কি করতে পারি, ধরেন এটা মানে কাজ কি, এই জিনিসের মাঝখানে যখন আমি একটা জিনিস ঢুকাই দিব, এই গোলাকার জিনিসটা, এই গোলাকার, এটার ব্যাসটা আমি মাপতে চাই, এই কলমের ব্যাসটা আমি মাপতে চাই, ব্যাস তো বুঝেন। আর এটা আমি কিভাবে মাপবো? স্কেল দিয়ে কি ব্যাস মাপা সম্ভব? বৃত্তাকার দূরত্ব মাপা সম্ভব? বৃত্তাকার পৃষ্ঠের দূরত্ব কি নরমাল মিটার রৈখিক স্কেল দিয়ে মাপা সম্ভব? সম্ভব না। তাহলে উপায় কি? এই যে একটা স্কেলের দুটো স্কেলের মাঝখানে যেরকম ক্লিপের মতো থাকবে, এই ক্লিপের মাঝখানে যখন আমি এটাকে বসা এই ক্লিপটা টান দিয়ে বন্ধ করে দিব, তখন এইখানে দেখাবে যে কেন্দ্র, এটা হচ্ছে স্লাইড ক্যালিপার্স। তাহলে ভার্নিয়ার স্কেলের পরে স্লাইড ক্যালিপার্স থাকে। এই ভার্নিয়ার স্কেল আর স্লাইড ক্যালিপার্স এর থিওরি দুইটা একই পদ্ধতিতে মাপা। যদি বলা হয় নিচের কোণটি দিয়ে বৃত্তাকার একটি গোলকের ব্যাস মাপা সম্ভব, আসলো ভার্নিয়ার স্কেল, স্লাইড ক্যালিপার্স, আসলো মিটার স্কেল, আসলো রিক্টার স্কেল। आंसर কি? স্লাইড ক্যালিপার্স। এই নামগুলো শিখে রাখেন। আরেকটা যন্ত্র আছে ক্লাস 9 এর বই আছে, সেটা হচ্ছে স্ক্রু বল। মাইক্রোমিটার স্ক্রু গজ স্যার। রাইট। স্ক্রু গজ এটা কি? এটা দিয়েও একই বৃত্তাকার জিনিস, এখানেও দুইটা ফাঁকা থাকে, এখানে একটা, এখানে একটা গোল রিং থাকে, এটা আসলে গোলাকার একটা রিং থাকে, রিং এটাকে ঘোরানো যায়, এই রিংটাকে ঘোরানো যায়, একটা দণ্ডের মধ্যে একটা রিং থাকে, আর তারপর এখানে একটা আংটার মধ্যে, এই আংটার মধ্যে এখানে একটা আংটা লাগানো থাকে, আর এখানে এটাকে যখন আমি ঘোরাবো তখন এটা কি করবে জানেন? এই জিনিসটা হয় সামনে যাবে, না হয় পিছনে আসবে, ব্যাক এন্ড ফোর্থ মুভমেন্ট করতে পারবে। করলে আমি এখানে যে যখন ছোট একটা জিনিস বসাই দিব, এখানে যখন একটা ছোট বসাই দিব, এখানে লাগাই যখন আমি ঘুরে যখন, তখন এইখানে এই যে ঘোরাই দিয়েছি, এখানে আবার স্কেল কাটা আছে, এখানে আবার স্কেল কাটা আছে, মানে কতটুকু আমি ঘোরাই এটা এখানে এসে বলে ঘোরাইছি। সেও একই জিনিস, বৃত্তাকার পদার্থের, বৃত্তাকার বস্তুর ব্যাস মাপতে পারে। তাহলে পার্থক্য কি দুইটার মধ্যে? পার্থক্য হচ্ছে ভার্নিয়ার স্কেলের চেয়ে স্ক্রু গজের অ্যাকুরেসি অনেক বেশি। এখন যদি চারটি যন্ত্রের মধ্যে কোনটার সূক্ষ্মতা বেশি, আসলে মিটার স্কেল। আমি সূক্ষ্মতা সাথে দেখি মিটার স্কেল নাম্বার নরমাল, মিটার স্কেল এর চেয়ে একটু বেশি ভার্নিয়ার স্কেল, এর চেয়ে বেশি সূক্ষ্মকে এর বেশি সূক্ষ্মকে স্ক্রু গজ। আমি কি হ্যাং হয়েছি? আপনি শুনতে পাচ্ছেন আমাকে? লেখেন এটা হচ্ছে
সবচেয়ে নিখুঁত কম নিখুঁত, ঠিক আছে? এই নিখুঁততার পথক্রম অনুযায়ী আমি এটাকে সাজাইলাম। হ্যালো, জি শুনতে ভাইয়া। পাচ্ছি স্যার। আচ্ছা, আমি ভেবেছিলাম আমি ডিসকানেক্ট হয়ে গেছি। তাহলে পরিমাপ সম্পর্কে বা বুদ্ধিবৃত্তির বিকাশ সম্পর্কে আমরা মোটামুটি আজকে শেষ করে দিলাম। আমরা নতুন দ্বিতীয় চ্যাপ্টারে যাব আজকে। সেটা কি দ্বিতীয় না, বলতে গেলে তৃতীয় চ্যাপ্টার আর কি। নাম হচ্ছে মহাকর্ষ মহাকর্ষ। অভিকর্ষ। এখানে নতুন একটা টপিক, একটা ছক বইয়ে নাই, এই বিজ্ঞান বইয়ে নাই, এটা আছে কোথায়? বাংলাদেশ বিষয়গুলি বই আছে। এখান থেকে আপনারা খুব স্টার, ট্রিপল স্টার দিয়ে শিখবেন। কি বলেন তো সেটা? এই বঙ্গবন্ধু স্যাটেলাইট, সব ডাটা, স্যাটেলাইটের সব ডাটা, ঠিক আছে? বঙ্গবন্ধু স্যাটেলাইটের সব ডাটা শিখবেন। আচ্ছা, আগে তাহলে আমরা স্যাটেলাইট সম্পর্কে একটু জানি। এটা বইয়ে নাই, খুব একটা পাবেন না, বইয়ে জোর দিয়ে লেখা নাই। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা খুব বেশি ইম্পর্টেন্ট। কেন? কারণ ওই যে বাংলাদেশ সরকার, আওয়ামী লীগ সরকার, এই সরকার এটাকে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। সুতরাং যতদিন আওয়ামী লীগ সরকার থাকবে, মনে রাখবেন ততদিন বঙ্গবন্ধু স্যাটেলাইট ইম্পর্টেন্ট থাকবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন স্যাটেলাইট সম্পর্কে আমরা একটু জানি। আমরা এই মহাকর্ষ অভিকর্ষের যে নরমাল টার্ম, এগুলো আমরা ইজিলি পরবর্তীতে জানতে পারবো। এটা বইয়ে আছে, খুব বেশি ইম্পর্টেন্ট না। কিন্তু স্যাটেলাইট সম্পর্কে বইয়ে যেহেতু বিস্তারিত নাই, আমি একটু ব্যাখ্যা করি। কেউ কি একটু এক বাক্যে বলতে পারেন স্যাটেলাইট কোন থিওরির উপর ভিত্তি করে ঘুরে? কোন থিওরি? কেপলার। বুঝি না, কেপলার মানে বুঝি না, ব্যাখ্যা করে বলেন। বিজ্ঞানী নাম দিয়ে বললে চলবে না, কি কারণে তারা ঘুরে? মানে সূর্যকে প্রদক্ষিণ করে ঘুরতে থাকে, মানে সকল গ্রহ রাইট, নক্ষত্র ওইটার রাইট, উপরে ভিত্তি করে, মানে ওই যে কি বলে অরবিটাল ইয়েতে যে মানে ঘুরে যে ব্যাপারটা, তাদের মধ্যে একটা মানে আকর্ষণ বিকর্ষণটা সমান থাকবে, যেন মানে ছিটকে না যায়। এক্সাক্ট বলেছেন। কে বলেছেন কথাটা? কেন্দ্রমুখী বল। স্যার নাম বলেন। স্যার সাইফ। আপনি কিসে পড়াশোনা করেছেন? স্যার ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, আপনার তো জানা উচিত কমিউনিকেশন স্যাটেলাইট, আপনি অবশ্যই জানা উচিত ছিল। কোথেকে পড়েছেন? স্যার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। চমৎকার। আমাদের একজন বুয়েটের স্টুডেন্ট ছিলেন, তার নামটা ভুলে গেছি, তাকে আমি পাচ্ছি না কোনো ক্লাসেই। উনি কি ক্লাস করেন নাকি করেন না? করে তো স্যার। নাম কি তার? রাকিন। রাকিন। রাফি? রাকিন। রাকিব? হ্যাঁ। রাকিন। 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 রামিম? রাকিন। রাকিন। রাকিন? রাকিন ইসমা প্রান্ত, এটা নাকি? জি স্যার। আচ্ছা, রাকিন। জি স্যার, আপনি ঠিক বলেছেন। উনি কি আছে আজকে? নাই। আচ্ছা, স্যাটেলাইট যে ঘুরে তার জ্বালানি কি থাকে? কোথায় লিখেন? স্যাটেলাইটের জ্বালানি, কেউ কি বলতে পারেন স্যাটেলাইটের জ্বালানি কি? যিনি বলেছেন সমান আকর্ষণ বিকর্ষণ, তিনি কি বলতে পারেন স্যাটেলাইটের জ্বালানি কি? সূর্যের আলো হবে স্যার। জ্বালানি নেই, লাগে না। স্যাটেলাইটের সোলার প্যানেল কি কাজে ব্যবহৃত হয়? সোলার প্যানেল, সোলার প্যানেল মানে কি? সূর্যের আলো থেকে যে তড়িৎ শক্তি উৎপন্ন করে সোলার প্যানেল বলা হয়। ফটো ইলেকট্রিক ইফেক্ট। কোন একটা প্লেনের উপর এমন কোন মেকানিজম যদি থাকে, এমন কোন পদার্থ যদি থাকে, সেখানে আলো পড়লে সেখান থেকে ইলেকট্রন নির্গত হয়, আর এই সবগুলো ইলেকট্রনকে একদিকে বায়াস করে একটা ইলেকট্রনের প্রবাহ তৈরি করে সেন্সিটিভ প্লেট বলা হয়। আর এই ইফেক্টটাকে, এই প্রক্রিয়া, বিজ্ঞানের ভৌত বিজ্ঞানের এই প্রকৃতি, এই ধর্মটাকে বলা হয় কি? ফটো ইলেকট্রিক ইফেক্ট। এটা আরেকদিন বলবো, অন্য আপার লেভেলের সায়েন্সে বলবো। তাহলে এই যে ফটো ইলেকট্রিক ইফেক্ট ব্যবহার করে সোলার প্যানেল ব্যবহার করা হয়। বলেন সোলার প্যানেল, স্যাটেলাইটের সোলার প্যানেলের কাজ কি?
কি করে? Sir, বিদ্যুৎ উৎপন্ন করে। কেন? ব্যাটারি হিসেবে কাজ করে। হ্যাঁ, বিদ্যুৎ উৎপন্ন করে। কেন? না, ব্যাটারি এক জিনিস। চার্জের কাজ করে স্যার, চার্জ লাগে তো। উৎপন্ন করে সেই কারেন্টটাকে ব্যাটারিতে সঞ্চিত হয়। জি স্যার। আচ্ছা, তাহলে বিদ্যুৎ উৎপন্ন করে, বুঝলাম। কেন করে? শুধুমাত্র সিগন্যাল আদান প্রদানের জন্য, আর কিছু না। সিগন্যাল আদান প্রদান, তারপর আর কি? সিগন্যাল আদান প্রদান করে, ক্যামেরা চালু রাখে, ক্যামেরা অন্যান্য যন্ত্র চালু রাখে, অন্যান্য যন্ত্র চালু রাখে, এই জন্য করে, এই জন্য কারেন্ট ব্যবহৃত হয়। কিন্তু সে স্যাটেলাইট নিচে চলার জন্য, ভ্রমণ করার জন্য কিন্তু কোনো জ্বালানি নেই। তার মানে স্যাটেলাইট চলার জন্য না থাকলেও কিন্তু স্যাটেলাইটের ভিতর যে যন্ত্রাংশ আছে যেগুলো আমাদের কমিউনিকেশনে লাগে, সেই ছোট ছোট ইকুইপমেন্ট গুলা চালু করার জন্য আমাদের পাওয়ার দরকার, আর সে পাওয়ারটা আমরা সোলার প্যানেল থেকে নেই। 100% বলেছেন, কারেক্ট বলেছেন। আরেকটা প্রশ্ন করি, চাঁদ যে পৃথিবীর চারদিকে ঘুরতেছে, বা পৃথিবী যে সূর্যের চারদিকে ঘুরতেছে, কোন শক্তি ব্যবহার করে ঘুরতেছে? কোন পৃথিবীর জ্বালানি কি? জ্বালানি নাই স্যার। নাই। ঠিক একই রকম পৃথিবী যেমন যেই থিওরিতে সূর্য চারদিকে ঘুরে, আবার পৃথিবীর চারদিকে যে থিওরিতে চাঁদ ঘুরে, সেই একই থিওরিতে পৃথিবীর চারদিকে স্যাটেলাইট ঘুরে। মানে কি, স্যাটেলাইটকে একটা চাঁদ হিসেবে কল্পনা করতে পারে না, স্যাটেলাইটটাকে পৃথিবীর চারদিকে চাঁদ বানিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, কিন্তু চাঁদটা তো বানাই দিতে হবে একবার, একবার তো সবকিছুই তো আর একবার চললে আজীবন চলতে থাকবে না। এটা কিভাবে করা হয়েছে? এটা কি কেউ বলতে পারেন? কোন থিওরিতে? ওই যে সমান আকর্ষণ বিকর্ষণ, কোন সে আকর্ষণ, কোন সে বিকর্ষণ, কেউ কি বলতে পারেন? স্যার এটা মহাকর্ষ অভিকর্ষ বলে। মহাকর্ষ বিকর্ষ তো অবশ্যই, পার্থক্যটা কি স্পেসিফিক্যালি বলেন? সেন্ট্রিপিটাল এবং সেন্ট্রিফিউগাল ফোর্স। রাইট, কেন্দ্রাতিক বল, কেন্দ্রাতিক বল, কেন্দ্রবিমুখী বল। কোনটা সেন্ট্রিফিউগাল, কোনটা সেন্ট্রিপেটাল বলতে পারেন? আচ্ছা, আগে বলেন, সেন্ট্রিপেটাল সেন্ট্রিফিউগাল বেশি কঠিন হয়ে যাচ্ছে, আমি একটু সহজ করি। হ্যাঁ, যেটা কেন্দ্রের দিকে টান সেটা হচ্ছে কেন্দ্রাতিক। এটা আপনার আঙ্গুল, এটা নখ, আঙ্গুলের নখের মধ্যে দড়ি বেঁধে এখানে একটা পাথরকে আপনি দড়ি দিয়ে বাঁধলেন, বেঁধে আপনি বৃত্তাকার পথে ঘোরাচ্ছেন, আঙ্গুলের দড়ির মধ্যে পাথর বেঁধে। আপনি কি দেখতে পাচ্ছেন আমাকে? বুঝলাম না, আমার কম্পিউটারটা হ্যাং হয়ে গেল কেন? স্যার দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। এই যে ঘোরাচ্ছেন, তাহলে এই দড়িটা, এই পাথরটা ছিঁড়ে চলেও যাচ্ছে না, আবার আঙ্গুলের সাথে চলেও আসতেছে না। কারণটা কি? সমান দূরত্ব বজায় রেখে কেন চাঁদের মতো বা স্যাটেলাইটের মতো ঘুরতেছে? কারণ কি? তার মধ্যে দুইটা বল আকর্ষণ কাজ করতেছে। কি কি? একটা হচ্ছে এই এই দিক দিয়ে দড়ি দিয়ে আপনি টান দিয়ে ধরে রাখছেন, আঙ্গুলের দিকে পাথরটাকে টান দিয়ে ধরে রাখছেন, এটাকে বলা হয় কেন্দ্রমুখী বল। আবার সেই পাথরটা নিজে বাইরের দিকে ছুটে যেতে যাচ্ছে, এটা কেন্দ্রবিমুখী বল। এই দুইটা বলের লব্ধি, মানে দুইটা জোড়া জোড়া, দুইটার কম্বিনেশন কাজ করতেছে এই বৃত্তাকার পথে স্পর্শক বরাবর। এই জন্য এই পাথরটা কি এই স্পর্শক বরাবর চলে যেতে যাচ্ছে, মানে প্রতি মুহূর্তেই প্রতি বিন্দুতেই কি সে স্পর্শক বরাবর যাচ্ছে। এইখানে যাচ্ছে সে এই বরাবর, এইখানে যাচ্ছে কোন বরাবর? স্পর্শক বরাবর। এই বৃত্তপথের স্পর্শক বরাবর সে প্রতি মুহূর্তে কি যাচ্ছে, সে প্রতি মুহূর্তে এই দিক চেঞ্জ করছে। ওকে, ফাইন। তাহলে এখন এই কেন্দ্রমুখী কেন্দ্রবিমুখী কোনটা ইংলিশ যেন কি? কোনটা যেন সেন্ট্রিফিউগাল, কোনটা যেন সেন্ট্রিপেটাল? কেউ যদি নিশ্চিত হয়ে বলেন, আমি নিজেই কনফিউজ হয়ে গেছি এর মধ্যে, কোনটা যেন কি? সেন্ট্রিফিউগাল। কোনটা? সেন্ট্রিপিটালটা হচ্ছে কেন্দ্রমুখী আর সেন্ট্রিফিউগালটা হচ্ছে কেন্দ্রবিমুখী। রাইট, এটা হচ্ছে সেন্ট্রিফিউগাল, তাই না? জি স্যার। এটা সেন্ট্রিপেটাল, ঠিক কি না? আমি কোনটা লিখেছি? না ঠিক আছে স্যার। আচ্ছা, আপনারা কি ছোটবেলায় অ্যাড শুনেছেন? এই আমি বলেছিলাম ম্যাচিউর লার্নিং কাকে বলে? যাহা দেখিবেন তাহাই। এক ভাইবাতে প্রশ্ন করেছে এমআরপি মানে কি?
একজন বলেছে মেশিন রিডেবল পাসপোর্ট, আরেকজন বলেছে আমি আমি জানতাম যে ব্যবসা শিক্ষার কোনো ইয়ে নাকি। না ভাই, কোন রকম করছি। মাশাআল্লাহ। আচ্ছা, আপনারা কি এখন দেখতে পাচ্ছেন? জি স্যার, জি দেখা স্যার, যাচ্ছে। দেখতে পাচ্ছি। মাঝখানে ডিসকানেক্ট হয়ে গেছিলাম। স্যার ভাই ভাই এমআরটি নিয়ে বলতেছিলেন। আচ্ছা, এমআরপি শেষ, আমাদের টাইম শর্ট, বেশি বলা যাবে না। তার মানে আমি বলতে চাইছি যা দেখবেন তাই শিখবেন। আপনারা ছোটবেলায় অ্যাডভার্টাইজ দেখেছেন, অল্প চাপে বেশি পানির জন্য আরএফএল, এটা কি বলে? আরএফএল সেন্ট্রিফিউগাল পাম্প। পানিও কারেন্টও হয় কম, পানিও তুলে বেশি, ছিল না একটা? তখন কি নিজেরা জি, জি। শুনেছে সেন্ট্রিফিউগাল পাম্প মানে কি, সেন্ট্রিফিউগাল মানে কি? আমি কিন্তু তখন থেকেই চিন্তা করি, জানি যে সেন্ট্রিফিউগাল মানে কি, কেন্দ্রমুখী, কেন্দ্রবিমুখী। তার মানে এই সেন্ট্রিফিউগাল মানেটা কি? এই যে একটা মোটর থাকে, মোটরটা ঘোরায়, মোটরের মধ্যে এরকম ছোট ছোট ব্লেড থাকে। এই ব্লেড গুলো যখন সে ঘুরে, আর এক সাইডে কি করা হয়, পানির সাথে গভীরে, মাটির গভীরে কি পানি আছে, এখানে পানির সঙ্গে যখন লাইন করে দেওয়া হয়, তখন সে কেন্দ্রমুখী বলার কারণে পানিটাকে এদিক দিয়ে আবার পাইপ আছে, আপার পাম্প, যেটা ক্ষেতের মধ্যে পানি যায়, ট্যাঙ্কির মধ্যে যায় পাইপ। তো এই মোটরটাকে যখন ঘোরানো হয় এদিকে, এই বরাবর, তো এই পানিটাকে সে টান দেয়, টান দিয়ে এখানে থ্রো করে, টান দিয়ে থ্রো করে। কেন্দ্রমুখী বলে, কেন্দ্র বিমুখী মানে কেন্দ্র থেকে বাইরের দিকে, বাইরের দিকে নিক্ষেপ করে সে, কেন্দ্রের বাইরের দিকে নিক্ষেপ করে পানিটাকে, এই জন্য তার নাম কি, আর আরেকটা সেন্ট্রিফিউগাল পাম্প। তাহলে যখন এই কেন্দ্রমুখী আর কেন্দ্র বিমুখী বল একে অপরের সমান হয়ে যাবে, তখন সে কিন্তু ছুটকেও যাবে না, কাছেও চলে আসবে না, এক সমান দূরত্বে বজায় রেখে বৃত্তাকার পথে ঘুরতে থাকবে। তাহলে এখন এই যে পৃথিবী, এখন কল্পনা করেন এটা পৃথিবী, এখন এখন কল্পনা করেন এটা পৃথিবী, আর এটা কি স্যাটেলাইট। এখন বলতে এই কেন্দ্রমুখী বলটা কে স্যাটেলাইটের ক্ষেত্রে? পৃথিবী স্যার। অভিকর্ষ। অভিকর্ষ। আর কেন্দ্রবিমুখী বলটা কে? পৃথিবী হবে। আচ্ছা, পৃথিবীতে বল না, পৃথিবীর কারণেই তো আকর্ষণ বলটা তৈরি হয়েছে। আর বাইরের দিকে বলটা কেন তৈরি হয়নি? মহাকর্ষ বল। না, মহাকর্ষ না। ঘোরাচ্ছে এই জন্য। ঘোরার জন্য একটা কেন্দ্রবিমুখী বল তৈরি হয় অটোমেটিক্যালি। কোন বস্তুকে যখন বৃত্তাকার পথে ঘোরানো হয়, তখন তার স্পর্শক বরাবর বা বাইরের বরাবর অটোমেটিক্যালি একটা কেন্দ্রবিমুখী বল তৈরি হয়। আপনি যখন এই পাথরটাকে আঙ্গুলে বেঁধে ঘোরাচ্ছিলেন, যে কোনো একটা মুহূর্তে যদি দড়িটা ছিঁড়ে যেত, তাহলে কি হতো বলেন তো? অটোমেটিক্যালি বাইরে পাথরটা ছিটকে কি যেত। ছিটকে যেত না? জি স্যার। যেত। অর্থাৎ এটাকে গতি জড়তা বলতে পারেন। গতি জড়তার ফলে উৎপন্ন যে বল, এটাকে বলা হয় কি? স্যার আপনি কেন্দ্রবিমুখী বল। যে সার্কেলে যে অ্যারো গুলো দেখেছেন, তাহলে ওটা কেন্দ্র বিমুখী বলের কারণে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই যে আরোগুলো, এগুলো কেন্দ্রবিমুখী বল। জি স্যার। তাহলে অভিকর্ষ আমরা বুঝলাম, আর স্যাটেলাইটের মেইন থিওরিটা আমরা বুঝলাম। আর কি বলা যায় স্যাটেলাইট সম্পর্কে? আর কি কিছু ইম্পর্টেন্ট কিছু মিস হয়ে গেল? আর ওই তথ্য যেগুলো যে স্পেস এক্স কোম্পানি থেকে, তারপর কি রকেট, কত নম্বর ফ্যালকন রকেট দিয়ে উৎক্ষেপ করা হয়েছে, কোন দেশ থেকে, এগুলো আমার বলার দরকার নাই। এগুলো বাংলাদেশ বিশ্ববিদ্যালয় গাইডে আছে, আপনারা সার্চ দিয়ে পড়ে নেবেন। কত তারিখ, কোন মাসে, কত তারিখ, কত সালে, এগুলো কত কোটি টাকা ব্যয় হয়েছে, এগুলো আপনারা গাইড থেকে পড়ে নেবেন। এগুলো আমার বলার কিছু নাই, আমি ফ্যাক্ট, ব্যাকগ্রাউন্ড সায়েন্সটা ব্যাখ্যা করলাম। আরেকটা ইম্পর্টেন্ট তথ্য বলা দরকার, কিন্তু এটা বলতে গেলে ইকুয়েশনে যেতে হবে। ইকুয়েশন গেলে আমাদের আবার মাথা নষ্ট হয়ে যাবে। আমরা ইকুয়েশনের উপর না যাই, ইকুয়েশন তো পরীক্ষা আসবে না কোনোদিন। শুধু একটাই, যে পৃথিবীর আকর্ষণ বলের কারণে সৃষ্ট কেন্দ্রমুখী বল এবং বস্তুর ঘূর্ণনের গতি জড়তার কারণে উৎপন্ন কেন্দ্রবিমুখী বল,
এই দুইটার সমান হয়ে যাওয়ার কারণে সে আজীবন একই দূরত্বে ঘুরতেছে। তা মহাকর্ষ আর অভিকর্ষের মধ্যে পার্থক্য কি? পৃথিবীর সাথে কোনো বস্তুর আকর্ষণ হলো অভিকর্ষ, আর মহাবিশ্বের যে রাইট। কোনো অভিকর্ষ কি? অভিকর্ষ হচ্ছে কি পৃথিবী প্লাস সামথিং, এর মধ্যে যে আকর্ষণ বলটা এটাকে বলে অভিকর্ষ। আর মহাকর্ষ কি? যে কোনো দুটি বস্তুর আকর্ষণ কি বলা হয়? মহাকর্ষ বলা হয়। তো এখন বলেন তো, এই যে এই কলমটা আমি রাখলাম আর এই যে এই ডাস্টারটা আমি ধরলাম, এই দুইটা কি একজনকে আকর্ষণ করতেছে, এটা কি অভিকর্ষ না মহাকর্ষ? মহাকর্ষ। রাইট। কিন্তু এই কলমটাকে ছেড়ে দিলে মাটিতে পড়ে যাবে, মানে অভিকর্ষ। কি তাকে কে টানছে? পৃথিবী টানছে। তাহলে এই যে পৃথিবী টানছে। কলমের সাথে পৃথিবীর যে আকর্ষণ সেটা কি? অভিকর্ষ। এই অভিকর্ষের একক কি আর মহাকর্ষের একক কি? আগে বলেন একই নাকি আলাদা, এটা বলেন। দুইটা একক কি একই হওয়া উচিত না আলাদা হওয়া উচিত? আলাদা। একই। একই। নিউটন তো একটা আকর্ষণ তো হচ্ছে আকর্ষণ বল। নিউটন আকর্ষণ এটা এককটা কি? বলের একক বল। বলের একক কি? ফোর্স। একটু আগে যেটা লিখছিলাম ফোর্স। নিউটন। নিউটন। ফোর্স একক কি? নিউটন। নিউটন। নিউটনের আরেকটা ব্যাখ্যা আছে, যেটা কি আমরা কি জানি? F is equal to কি? নরমাল এককটা কি? m, F is equal to ma। নিউটনের প্রতি তৃতীয় সূত্র, বল সমান ভর গুণিত ত্বরণ। এটা কি? ভরের একক কি? কেজি। আর ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে আমরা সমান এই যে নিউটন, নিউটন যে কথা কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার একই কথা, ঠিক আছে? এটা হচ্ছে বিজ্ঞানের নাম অনুসারে নমেনক্লেচার, আর এটা হচ্ছে ইউনিটারি নমেনক্লেচার, মানে একদম ক্ষুদ্র ক্ষুদ্র একক দিয়ে তৈরি যে নমেনক্লেচার, এটাকে বলা হয় ইউনিটারি নমেনক্লেচার। আচ্ছা, আমরা বুঝলাম এটা। আচ্ছা, মহাকর্ষের নিউটনের একটা সূত্র আছে, নিউটনের মহাকর্ষ সূত্র। মহাকর্ষের সূত্র কে আবিষ্কার করেন? যুগান্তকারী মহাকর্ষের সূত্র। আপেল কেন মাটিতে পড়ে, কে আবিষ্কার করেন? নিউটন। আইজাক নিউটন। যদিও আইনস্টাইনকে নিয়ে মানুষ লাফালাফি করে, কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী নিউটন। নিউটন যে আবিষ্কার করছে তা কেউ আবিষ্কার করতে পারে না। এই মহাকর্ষ সূত্র, ওই আপেক্ষিক তত্ত্ব আমাদের জীবনে কোনো কাজে লাগে না, পৃথিবীকে আগায় দেয় নাই, কিন্তু এই মহাকর্ষ সূত্র পৃথিবীকে যে পরিমাণ আগায় দিছে তা অন্য কোনো সূত্র পারে না। তো পার্ট ক্যালকুলাস আবিষ্কার হয়েছে। নিউটনের অবদান পদার্থবিজ্ঞান এবং গণিতে, নিউটনের অবদান আশ্চর্য আর কি। মানে রবীন্দ্রনাথ ছাড়া, রবীন্দ্রনাথের সাহিত্য ভান্ডারের সাথে বাংলাদেশের অন্যান্য কবির সাহিত্যের পরিমাণ ও ভলিউম যদি তুলনা করি, তাহলে সেটা হবে নিউটনের আবিষ্কারের সাথে অন্যান্যদের বিজ্ঞানীর আবিষ্কার। নিউটন একটা মহাকর্ষ সূত্র দিয়েছেন। আসসালামু আলাইকুম ভাই। সালাম ভাই, কেমন আছেন? এই তো আছি ভাই। সায়েন্স নিয়ে আলোচনা করতেছি, একদম ক্লাস 9 এ চলে গেছি আমরা। খুব ফেভারিট একটা চ্যাপ্টার মহাকর্ষ বিকর্ষ, আমার খুব ফেভারিট, সবারই মনে হয় ফেভারিট একটা চ্যাপ্টার। সবারই, আমারও সবচেয়ে ফেভারিট ছিল মহাকর্ষ বিকর্ষ। ঠিক আছে ভাই, কন্টিনিউ কর। আচ্ছা, F সমান সমান, উনি প্রথম লাইনে বলেছেন সমানুপাতিক। F সমানুপাতিক m1 m2 ডিভাইডেড বাই ডিসটেন্স স্কয়ার। m1 কি? প্রথম বস্তুর ভর, m2 কি? দ্বিতীয় বস্তুর ভর, আর d কি? ডিসটেন্স। পরের লাইনে আমরা কি জানি? আমরা গণিত থেকে কি শিখেছিলাম যে কোন সমানুপাতিক চিহ্ন তুলে দিলে কি করতে হয়? সমানুপাতিকের পরিবর্তে
সমান সমান দিলে কি করতে হয়? একটা সমানুপাতিক ধ্রুবক সমানুপাতিক আমদানি ধ্রুবক। করতে হয়। আমরা আমদানি করি সমানুপাতিক একটা ধ্রুবক জি, বড় হাতের জি, m1 m2 বাই d স্কয়ার। এটাই হচ্ছে নিউটনের মহাকর্ষ। এটাও দুটো। আচ্ছা, জি নাম কি? জি নাম হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এককটা কি? নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। পার বললাম কেন, যে মাইনাস তো, এই জন্য এটাকে পার বলা হচ্ছে, পার কেজি স্কয়ার। এর মান কত? 6.673 into 10 inverse 11. 10 টু দি পাওয়ার মাইনাস 11। এটা হচ্ছে একক, এটা হচ্ছে মান। 20 কেজি মানে কি? এটা হচ্ছে মান, আর এটা হচ্ছে কি? একক। এটা হচ্ছে মান, এটা হচ্ছে একক। মানে এত নিউটন পার মিটার স্কয়ার, নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এটা হচ্ছে জি এর মান এবং একক। কারো কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? নাই, কোনো প্রশ্ন নাই? ব্যাপার কি, আমাকে কেউ কোনো প্রশ্ন করে না কেন? আমাকে কি আপনারা ভয় পান? জি না, ব্যাপার না। আমরা পড়াগুলো পরে সব বুঝে গেছি, বুঝে যাই তো ভাই, এই জন্য মনে হয় কেউ প্রশ্ন কোনো করে। প্রশ্ন করে না ভাই, মানে আমার ক্লাসে কেউ কোনো প্রশ্নই করে না। আচ্ছা, স্যার আমরা সায়েন্সের এই সবাই তো পদ্ধতি বুঝে শিখলাম। গেছে, বাকিরা আচ্ছা, মাথার উপর দিয়ে গেছে। স্যার এখানে আমরা দুই শ্রেণীর মানুষ আছি, এক শ্রেণীর ভাইয়া আপুরা ওনারা ভালো বুঝে, এই জন্য ওনাদের কাছে এগুলা প্রশ্ন করার মতো না, আর আমরা আসলে হ্যাং হয়ে স্যার। কে হ্যাং হয়ে গেছেন? আমাকে হ্যাং ছোড়া আমাকে বলেন না, কি বুঝেন নাই বলেন না। না স্যার বুঝতেছি, মানে সায়েন্স জিনিসটা আমাদের জন্য যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না তাদের জন্য তো একটু স্যার সময় লাগে। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে করেনি পড়াচ্ছি, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে রেগুলার, ওদের কাছে এগুলো পানি পাক, ওদের কাছে টাইম পাস না করলেও চলবে। যারা সায়েন্স জি স্যার। ব্যাকগ্রাউন্ডের না, ওদের কাছে চিন্তা করি আমি স্লো পড়াচ্ছি। আপনাদের বলেন যে কি বুঝেন নাই? এটা ভর, এটা দূরত্ব, আর এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। এই চারটাকে গুণ দিলে এটা সূত্র, এখানে বোঝার কিছুই নাই। বিজ্ঞানী নিউটন এই সূত্র আবিষ্কার করে দিয়ে গেছেন, আমাদের কিছুই বোঝা নাই, আমরা শুধু সূত্রটা মুখস্থ করেছি। এটা দিয়ে অঙ্ক আসবে না আপনাকে পরীক্ষা হলে, কিন্তু আসবে, বলবে যে নিউটনের যুগান্তকারী কোন সূত্র, যে সূত্র দিয়ে আপেল মাটিতে পড়ে গেছিল। আপনি কি বলবেন? এটা তো নিউটন আবিষ্কার করছে, এটা তো নিউটন আবিষ্কার করছে। যদি বলে নিউটনের কোন সূত্র অনুযায়ী আপেল আকাশে না উঠে মাটিতে পড়ে, তখন আপনি কি বলবেন? এই যে এই সূত্র, তাই না? এই সূত্র। এখানে বোঝার কি আছে, না বোঝার কি আছে? না কিছু না বুঝলে বলেন বুঝি না। আচ্ছা, একটা জিনিস ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার, অভিকর্ষজ ত্বরণ। নরমালি ত্বরণ হচ্ছে এ, অ্যাক্সিলারেশন। এটা কি একটু আগে বলেছিলাম, কি জানো? মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার, সেকেন্ডের উপর স্কয়ার, মাইনাস দিয়ে বলে পার বলছি আমি। আর জি হচ্ছে কি? গ্র্যাভিটেশনাল। গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। এটা এক অবস্থায় মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, জি এর মান লেখেন, জি এর মান ভূপৃষ্ঠে 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। উচ্চতা পাহাড়ের উপরে, হ্যাঁ, উচ্চতা বাড়লে
উচ্চতা বাড়লে মানে কি পাহাড়ের উপরে, পাহাড়ে বা মহাশূন্যে কি হয়, জি এর মান কমে। পৃথিবীর গভীরে কমে। গভীরে যেমন কি খনিতে, খনি তাই না, খনিতে বা কূপের গভীরে, কূপের কুয়ার ভিতরে, খনিতে, নলকূপের কূপের ভিতরে, কূপের গভীরে কি হয়, জি এর মান কমে যায়। কমে। কমে। রাইট। আচ্ছা, বলেন তো পৃথিবীর কেন্দ্রে জি এর মান কেমন হওয়া উচিত? শূন্য। 0 শূন্য। এটা করে লিখে রাখেন গড় মান, লিখেন গড়, ভূপৃষ্ঠের গড় মান। ভূপৃষ্ঠেও কিন্তু জি এর মান এক এক জায়গায় বেশি, এক এক জায়গায় কম, সেটা আমরা স্যার, পরে একে আমরা বলতেছি। আদর্শ মানও বলতে পারি না স্যার? আদর্শ বা গড় মান, এটা গড় মান। ভূপৃষ্ঠের জি এর গড় মান এটা, কিন্তু জি এর মান কোনো কোনো জায়গায় 9.86, আবার কোনো কোনো জায়গায় 9.78 এরকম আছে। 7-8 জি স্যার। কোনো জায়গায় 9.8 এর কম, 9.7 সামথিং, কোন জায়গায় 9.86 এরকম আছে। গড় মান হচ্ছে 9.81, এটা আমরা পরে বলতেছি। Very important, triple star. পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0। পৃথিবীটা কি? কেন্দ্র, একটা বস্তু এখানে দাঁড়িয়ে ছিল, একজন মানুষ। আমরা কি জানি, নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী দূরত্ব বাড়লে আকর্ষণ বল কমে, তাই না? তাহলে জি এর মানটা কি এক্সাক্ট আকর্ষণ বলের উপর নির্ভর করে। যেখানে আকর্ষণ বল 0 সেখানে ত্বরণ 0। আচ্ছা বলেন তো, এখানে থাকলে এই বস্তুটাকে পৃথিবী বেশি আকর্ষণ করবে নাকি এইখানে থাকলে এই বস্তুটাকে বেশি আকর্ষণ করবে? পৃথিবীর পৃষ্ঠে। পৃষ্ঠে লাগানো থাকে না শূন্যে ভাসমান অবস্থায়? পৃষ্ঠে থাকা অবস্থা। পৃথিবীর পৃষ্ঠে কাছে থাকলে স্যার রাইট, পৃষ্ঠে লাগানো থাকলে বেশি আকর্ষণ করতেছে। যখনই নিচে নামতেছে আকর্ষণ বাড়তেছে, মানে জি এর মান বাড়তেছে। এইখানে যখন আসছে জি এর মান কত? 9.81। আচ্ছা, এখন পৃথিবীকে যদি আমরা একটু কেটে ফেলি, আমরা কেন্দ্রের কাছে ছিলাম তখন কি হচ্ছিল, আকর্ষণ বল বাড়তেছিল না? এখন পৃথিবীটাকে ভাগ করে আমি এখানে একটা কুয়া খনন করে এই জায়গায় নিয়ে আসছি পৃথিবীটাকে, এই বলটাকে আমি এখানে নিয়ে আসছি, এখানে রাখছি। এখন তো সে কেন্দ্রে আরো কাছে চলে আসছে, তাহলে এখানে জি এর মান 9.81 এর চেয়ে বেশি হবে না কম হবে? কম হবে। কেন কম হবে? কাছে চলে আসছে কেন্দ্রের, বেশি হওয়ার কথা না? আর বেশি কাছে চলে আসলে গুরুত্ব কমে যায়, তো এই জন্য কমে। তত মান কমবে স্যার। কেন কমবে এটা বলুন আমাকে। স্যার, কেন্দ্রে শূন্য হতে হবে, এই জন্য কি কমবে? পৃথিবীর কেন্দ্রে শূন্য এটা একটা লজিক, এটা একটা লজিক, এটা দিস ইজ নট কারণ, এটা হচ্ছে প্রমাণ। আপনি যেটা বলছেন প্রমাণ বলছেন, হ্যাঁ প্রমাণ দিয়েছেন, যুক্তি দিয়ে প্রমাণ করছেন। কি এখানে আছে 0 আর এখানে আছে 9, তাহলে যতই 9 থেকে 0 দিকে যাব প্রতি একক দৈর্ঘ্যের জন্য 8 7 6 5 4 3 2 1 শূন্য হবে, আস্তে আস্তে কমতেছে। এই লজিক আপনি লজিক দিয়ে যুক্তি দিয়ে প্রমাণ করছেন। গরু ভাত খায়, গরু ঘাস খায়, আমি গরু খাই, এই জন্য আমি ঘাস খাই। কিন্তু ব্যাখ্যা যদি করেন, অরিজিনাল লজিক্যাল রিজনটা যদি বলেন, সায়েন্সের দৃষ্টিকোণ থেকে যদি ব্যাখ্যা করেন, এটা কেউ পারেন কিনা? আমরা জানি f is equal to g m1 m2 divided by d square, ডিসটেন্স কমতেছে। ডিসটেন্স করলে বল না, বাড়বে। এখানে জি নাই, স্মল জি তো নাই, ওই জি তো এখানে, এই স্মল জি তো এই সূত্রে নাই, এই সূত্র দিয়ে প্রমাণ করতেই পারবেন না। F এই equal to সূত্রে পৃথিবীর ব্যাসার্ধ আর আসবে, ব্যাসার্ধ কমতেছে। হবে। আর যদি কমে
এখানে আর যদি কমে তাহলে জি এর মান এফ এর মান তো বাড়বে, আর এফ বাড়লে জিও বাড়বে। স্যার বাড়বে, কমবে না, যত কাছে আসবে তত বাড়বে। জি প্রমাণ করতে চান তাহলে তো জি এর মান বাড়ার কথা, যত কাছে আসবে তত বাড়বে স্যার। তাই না? তাহলে এখানে কেন কমতেছে আমি একটু বলে দিই, ব্যাখ্যা করে দিই। দেখেন, এই পৃথিবী আমি কাটছি না, এটা ব্যাখ্যা করার জন্য আমি পৃথিবীটাকে কাটছি। এই প্রশ্নের উত্তর আমি প্রায় 3 বছর করছি। কোন সায়েন্সের টিচার, কোন ফিজিক্সের টিচার, বুয়েটের বন্ধুরা কেউ দিতে পারে নাই, তাদের সাবজেক্ট আছে জানি দিতে পারে নাই। কোন লজিকে পৃথিবীর ভিতরে ঢুকে? আমাদের এইচএসসি তে একটা সূত্র আছে, এইচএসসি তে আমাদের সমীকরণ আছে, কত উচ্চতায় উঠলে জি এর মান কমে কত হবে, কত গভীরতায় নামলে জি এর মান কমে কত হবে। এটা তো আমার সূত্র দিয়ে আমি প্রমাণ মান বের করলাম কমছে। লজিকটা কি, সায়েন্সটা কি এর পিছনে? কেন কমবে? যুক্তিতে তো বাড়ার কথা। লজিকটা হচ্ছে এটাই। এটা আমি নিজে জানি না আমার লজিকটা সঠিক কিনা, এটা আমার নিজের একটা ধারণা আর কি। তবে মনে হয় এটাই কারণ। আমি তো মানে একদম দৃঢ় প্রতিজ্ঞ যে এটাই কারণ হবে। দেখেন, এইখানে যখন বস্তুটা ছিল তখন তাকে আকর্ষণ নিচের দিকে করতেছে কে? কেন্দ্রের দিকে কে আকর্ষণ করতেছে? পৃথিবী। এইটুকু না, এই যে এইটুকু ভরের কারণে আকর্ষণ পাচ্ছে। আকর্ষণ পুরো বলটা তৈরি পৃথিবী। হয়েছে কি কিসের কারণে বলতো? ভরের কারণে না? ভর ছিল বলে তো আকর্ষণ হয়েছে। এর ফিজিক্যাল টু কি? ভাই স্যার আরেকটা সূত্র ছিল, জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার, একটা সূত্র ছিল। তাহলে আচ্ছা, এখানে জি যদি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার এম বাই আর রেডিয়াস, স্কয়ার। এখন আর যদি হচ্ছে তাহলে রেডিয়াস। জি স্যার, এখানে যদি ম্যাসটা যদি কমতে থাকে তাহলে তো একই প্রপোর্শনে জিও কমবে। এই তো লজিকে চলে আসছে। দেখেন, দূরত্ব কমলে আর এর মান বাড়ে ঠিকই, আর এর মান বাড়লে তো জি এর মান কমার কথা ঠিকই, কিন্তু আর এর মান যখন দূরত্ব কমবে আর এর মান কমতেছে ঠিকই, কিন্তু এম এর পরিমাণ অনেক বেশি বাড়তেছে, ডিফারেন্স হচ্ছে, এই জন্য ডিফারেন্স হয়ে যাচ্ছে। মানে আর আর এম উল্টা, এম এর মানটা যত কমতেছে বেশি পৃথিবীর। আর কমতেছে এম এর মান তার চেয়ে আর অনেক বেশি কমতেছে। কিভাবে এম এর মান কমতেছে বলেন তো? এইখানে যখন বস্তুটা ছিল তখন তাকে আকর্ষণ করছে পুরো পৃথিবীর ভর, আর এইখানে তাকে আকর্ষণ করতেছে শুধু নিচের অংশটুকু আকর্ষণ করতেছে। শুধু তাই না, তাকে উপরের অংশটুকু কি আবার উল্টা দিকে আকর্ষণ করতেছে। আরে এখানে তার আকর্ষণ বলের মানটা কমতেছে। ফলে অ্যাকচুয়ালি সে এখানে এইটুকু নিচে নামলেও, আরো মনে করেন অনেকটা নিচে নামলে এইটুকুর যে ভর, এই বাকিটুকু বাদ, শুধু এইটুকু ভর আকর্ষণ আমার অ্যাপ্লিকেবল আছে। মানে ওই 3/1 ভাগ, 4/1 ভাগ দূরত্ব নামলে 4/3 ভাগ দূরত্ব নাই হয়ে গেছে মনে করে, এরকম একটা ব্যাপার। এই জন্য এই ধরেন আমরা কি সূত্র, এটা মনে করেন যে বস্তুর ভর ছোট এম লিখলাম, মনে করেন ছোট এম, আর এটা মনে করেন বড় এম, পৃথিবীর ভর। এখানে কি বলেন তো, এম এই স্মল এম সমান, কিন্তু এই পৃথিবীর ভরটা কি এখানে কমে গেছে না, এই বড় এমটা। এই জন্য যখন গভীরে যখন ঢুকে যাবো আমরা মাটির গভীরে, তখন এই বস্তুর উপর কেন্দ্রের দিকে এদিকে নিচের দিকে আকর্ষণকারী মোট পৃথিবীর পরিমাণ কমে গেছে, এই জন্য তার গভীরের দিকে জি এর মান কমে যাচ্ছে। আচ্ছা, এখন প্রশ্ন করেন, এই লজিকে কিন্তু আনসারটা পরের প্রশ্নের আনসার আছে, এগুলো অ্যানালিটিক্যাল কোশ্চেন, বইয়ে নাই। এখন প্রশ্ন করেন, পৃথিবীর কেন্দ্রে জি এর মান শূন্য হয় কেন? ম্যাস সমীকরণ জিরো। দিয়ে প্রমাণ করার দরকার নেই। না, ম্যাস জিরো হবে কেন? পৃথিবীর কেন্দ্রে কি মাস জিরো? আপনি সুতা দিয়া একটা এই বলের এখানে যদি নিক্তি লাগায়া, আপনি একটা ফ্রেম লাগায়া আপনি যদি এটাকে মাপেন, দেখি জিরো আসবে? কোনোদিনই জিরো আসবে না, ওই বলের সমান ওজনই আসবে। রেডিয়াস জিরো স্যার, হ্যাঁ, রেডিয়াস জিরো, রেডিয়াস আর এর মান। আর এর মান জিরো না, আর এর মান তো কনস্ট্যান্ট। এই পৃথিবীর আর, বুঝিয়ে যায়। এই দেখেন আর জি এফ এগুলো কনস্ট্যান্ট, দুই পাশে পৃষ্ঠে সমান টানতেছে এজন্য কিন্তু শূন্য। রাইট। এর আগে আরেকজন বলেছেন, আপু বলেছেন একজন, তার নাম কি? হ্যাঁ, প্রমিতা। বুঝিনি। প্রমিতা। প্রমিতা খান ইরা নাকি? জি। আচ্ছা, উনি যেটা বলেছেন, দুইজন যেটা বলেছেন সমান বলেছেন, সঠিক কথা বলেছেন। মানে কি এখানে এসে কি সাম্যাবস্থায় চলে আসছে, নতুন করে আঁকি আবার। হ্যাঁ, বুঝতে পারছি। এই যে পৃথিবী, এখানে আছে আমার বল, একে কোন দিকে টানতেছেন? পৃথিবীর মাটিগুলা সব
যার ফলে কোনো দিকেই সত্যিকার অর্থে কোনো বল পাচ্ছে না, তাকে মনে হচ্ছে কি চারদিকে সবাই সমান ভাবে টানতেছে, এই জন্য এখানে তার জি এর মান 0। বুঝতে পেরেছেন? আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট তথ্য, জি এর মান, আচ্ছা এই লজিক দিয়ে অ্যান্সারটা খুঁজে পাবেন। পৃথিবী আমরা জানি কমলা লেবুর মতো গোল, নট ইউনিফর্ম গোল, কমলা লেবুর মতো গোল। এর যদি কেন্দ্র হয়ে থাকে, এটা কি মেরু, এগুলা কি, আর এটা এটা কি বিষুব রেখা, এটা হচ্ছে বিষুব রেখা। বা নিরক্ষরেখাও বলা হয়, অক্ষ নাই, এই জন্য অক্ষাংশ নাই, অক্ষাংশ 0, এখানে 0 ডিগ্রি অক্ষাংশ। আচ্ছা, এটা কি উত্তর মেরু? দক্ষিণ মেরু কোথায়? এটা না, দক্ষিণ মেরু এই যে এখানে, বোর্ড ছিদ্র করে পিছনে এখানে, মানে কি মেরু ঢুকে গেছে, আমরা কোনাগুলি দেখতেছি পৃথিবীটাকে। আচ্ছা, এই উত্তর মেরুতে, এই উত্তর মেরু আর দক্ষিণ মেরুর সংযোগ রেখা এই দূরত্ব বেশি, নাকি বাম এবং ডানের বিষুব রেখা বরাবর সংযোগ রেখা এই দূরত্ব বেশি? পৃথিবীর এই দুই পৃষ্ঠের দূরত্বটা বেশি, নাকি বিষুব রেখার এই দুই দূরত্ব এই বেশি। দূরত্বটা বেশি? রেখার দূরত্ব বেশি হ্যাঁ, হবে স্যার, বিষুব রেখার দূরত্বটা বেশি হবে। রাইট। বিষুব রেখা বরাবর যে দূরত্বটা কেন্দ্রের ভিতর দিয়ে, আমি পৃষ্ঠের কথা বলতেছি না, গোলাকার পৃষ্ঠের দূরত্ব তো এমনি বেশি, আমি সেটা বলতেছি না। পৃথিবী ছেদ করে ঠিক কেন্দ্রগামী যে রেখাটা, এটার কথা বলতেছি, এই রেখাটা বেশি। আর উত্তর দক্ষিণে কি চাপা, পূর্ব পশ্চিমে পৃথিবী বিস্তৃত, আর উত্তর দক্ষিণে পৃথিবী কি একটু চাপা। তাহলে এখন বলেন, এই জায়গায় যদি কোনো বস্তু থাকে, তার জি এর মান বেশি হবে না কম হবে? আর এই জায়গায় একটা বস্তু, একটা বল এখানে রাখলাম, আর একটা বল এখানে রাখলাম, কোন বলটাকে পৃথিবী বেশি আকর্ষণ করবে? মেরু অঞ্চলে বেশি হবে স্যার। মেরু অঞ্চলের আকর্ষণ বলের মান বেশি কেন? এখানে আর কম, ব্যাসার্ধ কম। রাইট, এখানে আর এর মান কম বা গড় দূরত্ব কম। এই পৃথিবীর প্রত্যেকটা পয়েন্ট, কোটি কোটি পয়েন্ট আছে, প্রত্যেকটা পয়েন্টকে যদি আমি টান দেই, দূরত্ব কোনটা বেশি হয়? এখান থেকে দূরত্ব কি কম, কিন্তু এখান থেকে টানেন দূরত্ব অনেক বেশি, প্রত্যেকটা দূরত্ব বেশি। এইভাবেও ব্যাখ্যা করা যায়, অথবা আপনি যেটা বললেন সমীকরণ দিয়েও করা যায়, যে জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কয়ার। জি এর মান কনস্ট্যান্ট, মহাকর্ষীয় ধ্রুবক 6.673, আবার এম এর মান কনস্ট্যান্ট, পৃথিবীর ভর মান কনস্ট্যান্ট, কিন্তু আর এর মান তো কনস্ট্যান্ট না, আর এর মান তো চেঞ্জ হয়। এখানে আর এর মান কম, আর এখানে আর এর মান বেশি। তাহলে আর এর মান যদি বেশি বসাই, ভগ্নাংশে বড় জিনিস দিয়ে যদি ভাগ করি, তাহলে জি এর মান কি কমে আসবে? এই জন্য মেরু অঞ্চলে জি এর মান বেশি, আর বিষুবীয় অঞ্চলে জি এর মান কম। মনে থাকবে? কত মানটা বলেন তো, কেউ যদি গুগলে সার্চ দিয়ে বলুন তো, আমার এক্সাক্ট 9.84 একটা আর 9.789 একটা। কত? 9.84। জি স্যার, যদি আমি মুখস্থ আর বললাম জি এর মান, accurate হচ্ছে হ্যাঁ কিনা, মানে মুখস্থ বলছি স্যার। না, না জেনে বলতে না, শিওর বলেন, গুগল থেকে বলেন। বিষুবীয় অঞ্চলে 9.78918। আচ্ছা, হ্যাঁ, বিষুবীয় অঞ্চলে 9.789। 9.78, আর দরকার নেই, 4 ডিজিট দরকার নেই, 2 ডিজিট। আর এখানে কত? 9.84। ঠিক আছে, এই পর্যন্ত রাখলে চলবে। তাহলে আমরা মহাকর্ষ অভিকর্ষ বুঝলাম, স্যাটেলাইট বুঝলাম, নিউটনের মহাকর্ষ সূত্র বুঝলাম, আর কিছু কি আছে? স্যার ওজনের তারতম্যটাকে আরেকটু ক্লিয়ার করবেন? ওই যে ওজন মানে কি, W is equal to কি, m into g। তাহলে যেখানে g এর মান বেশি, সেখানে m এর W এর মান বেশি। m তো কত, 5 কেজি ফিক্স করেন,
ভর সারা পৃথিবী সব জায়গায় ফিক্স 5 কেজি, যেখানে জি এর মান বেশি সেখানে ডব্লিউ এর মানও বেশি, ওজনের মানও বেশি। এখন এই জায়গায় পৃথিবী যদি এরকম চ্যাপ্টা, তাহলে এইখানে জি এর মান, এখানে জি এর মান বড়, এইখানে জি এর মান ছোট, তাহলে এখানে ডব্লিউ ছোট, এখানে ডব্লিউ বড়। জি স্যার। কি বোঝেন নাই জি বলেন? এর মান তাহলে কুয়াতে কি বেশি মিসিং করছে? কুয়াতে কম হবে। এর মান কুয়ার ভিতরে কম হবে না বেশি হবে? কুয়া, কম হবে। ডোবা অথবা সমুদ্রের মানে যে কোনো নিচু জায়গা যদি যায় পৃথিবীর হ্যাঁ, সমতল থেকে। গভীরে গেলে কমবে, পৃথিবীর পৃষ্ঠের থেকে ভিতরে ঢুকে গেলেই কমে যাবে। ওকে স্যার। এই জন্য পৃথিবীর গভীরে গেলে ওজন কমবে, আকাশে উঠলে ওজন কমবে। লেখেন ওজন শূন্যতা। মহাশূন্যে ও পৃথিবীর কেন্দ্রে এবং ছিঁড়ে যাওয়া লিফটে না, এবং মুক্তভাবে পড়ন্ত বস্তুতে, যেমন কি ছিঁড়ে যাওয়া লিফট, এই ছিঁড়ে যাওয়া লিফটের ভিতরে এইসব জায়গায় কি, এইসব জায়গায় জি ইকুয়াল টু 0, তাই ওজন ডব্লিউ ইকুয়ালস টু 0.2। বুঝতে পেরেছেন? মহাশূন্যে জি নাই, একদম পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্রের বাইরে যদি চলে যায় তাহলে 0 নাই, 0 আকর্ষণ নাই। আবার পৃথিবীর কেন্দ্রে 0, জি 0 আকর্ষণ নাই, নেট আকর্ষণ নাই। এজন্য কোনো জিনিস ছেড়ে দিলে সে সেই জায়গায় থাকবে। মহাশূন্যে গিয়ে কোনো একটা নভোচারীকে যদি ছেড়ে দেন রকেট থেকে, সে সারা জীবন ওই জায়গায় থাকবে। আর একবার যদি ধাক্কা দিয়ে ছেড়ে দেন, সে সারা জীবন যাইতেই থাকবে ওই বেগে। আপনারা কি জানেন চাঁদে যখন মহাকাশযান যায়, একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পরে সে তার মেশিন বন্ধ করে দেয়, মানে জ্বালানি লাগে না। মূল জ্বালানিটা কোথায় লাগে জানেন? মূল জ্বালানিটা লাগে ওই বায়ুমণ্ডল ভেদ করে কয়েকশো কিলোমিটার পর্যন্ত যাইতেই। তারপরে তারা কি করে স্যার, মুক্ত বেগ অর্জন করতে, মুক্তিবেগ, মুক্তিবেগ অর্জন করতে। মুক্তিবেগ, রাইট। v is equal to rho gr, এটা হচ্ছে মুক্তিবেগের সূত্র। এখানে আমরা যাবো না, এটা লাগবে না, বিসিএস আমার এ একটা আসবে না। প্রশ্ন আছে। বলেন। আমরা জানি যে চাঁদের প্রথম মানে নভোচারী হচ্ছেন, হ্যাঁ ক্লাসে আছি, বলেন। আসসালাম, কালকে সকালে কথা বলি, ক্লাসে আছি আমি। এটা কালকে সকালে বলি, কালকে সকালে তো ফোন দিন, অফিসে গিয়ে আমাকে ফোন দিন। হ্যাঁ বলেন। মানে বলতে চাচ্ছিলাম চাঁদের প্রথম নভোচারী হিসেবে আমরা জানি যে নীল আর্মস্ট্রং প্রথম চাঁদে পা রাখেন। আমার প্রশ্নটা হচ্ছে, যেহেতু মহাশূন্যে মানে ওজন থাকবে না, মানে আর তারা মানে ভাষার মতো একটা কন্ডিশনে থাকবে, মানে ভেসে ভেসে থাকবে, কোথাও পা রাখতে পারবে না, তাহলে চাঁদে পা রাখার বিষয়টা কতটা মানে চাঁদ তো মহাশূন্য না। চাঁদ কি মহাশূন্য? চাঁদ তো নিজে আরেকটা পৃথিবী। চাঁদের নিজের জি আছে না, চাঁদের নিজস্ব আকর্ষণ বল আছে না। চাঁদ কি মানুষটাকে আকর্ষণ করছে না? করছে তো, তাহলে কেন ভেসে যাবে? যে মহাশূন্যের ভিতরে যখন তখন আপনারা ভিডিওগুলো দেখবেন, ইউটিউবে ভিডিও দেখবেন যে এই স্পেস ক্রাফটের ভিতরে যখন তারা থাকে তখন কিন্তু তার কোনো আকর্ষণ বল নাই। দেখবেন আপনার শূন্যে ভেসে ভেসে তারা যায়, একটা জায়গায় ধাক্কা দিয়ে চলে যায়। তারপর পানি যখন ছাড়ে মুখ দিয়ে, পানি ছেড়ে এরকম বাবলের মতো ভাসতে থাকে। গ্লাস দিয়ে ঢাললে পানি পড়ে না, খাবারগুলো ছুটে যায়, মধ্যে দিয়ে ভাসা এরকম পানি। হ্যাঁ, ওগুলোতে হচ্ছে 0। ওখানে হচ্ছে
স্পেস ক্রাফটের ভিতরে G0, যখনই তারা আবার চাঁদের কাছাকাছি চলে যায়, মানে চাঁদের মহাকর্ষ রেঞ্জের ভিতরে চলে আসে, তখন কিন্তু আবার তাকে চাঁদ আকর্ষণ করে, ওখানে জি আছে। আনসার পেয়েছেন? আমি আসলে এই বুঝতে বিষয়টা পেরে নিয়ে একটু confused। কি কনফিউশন আমাকে বলেন। মানে আমার মনে হয় আসলে চাঁদে পা কেউ রাখে নাই, বা চাঁদে পা রাখার 100 বার ঘটনাটাই রাখছে। আমার কাছে খুব না না না, চাঁদের 100 কিন্তু বার একটা রাখছে। ত্বরণ আছে, আমি চাঁদের দেখাই একটা আপনাকে। ত্বরণ আছে, এর মান আছে। অবশ্যই আছে, আপনি সার্চ দেন, গুগলে সার্চ দেন জি অন দ্য ফিল্ড অফ মুন, পেয়ে যাবেন একটা মান 1.6। এই 1.6 মানে কি? 1.60 প্রায় 9.8, 6 ভাগের 1 ভাগ। তাইলে জি স্যার। চাঁদে কোনো কিছুর ওজন কি হবে? পৃথিবীর ওজনের প্রায় 6 ভাগের 1 ভাগ। মানে আমি যে এখানে ওজনটা দাঁড়ায় আছি, কম ধরেন অনুভব 90 কেজি করবে। একজন মানুষ দাঁড়ায় আছে পৃথিবীতে, আমি যে পরিমাণ পায়ে বল দেওয়া লাগছে তারা নিজের বডিটাকে স্ট্যান্ডিং করার জন্য, চাঁদে গেলে তার 6 ভাগের 1 ভাগ বল প্রয়োগ করতে হবে, নিজেকে হালকা মনে হবে। ওখানে তাহলে ক্লান্তি কম হবে মানে হাঁটার ক্ষেত্রে। কেউ একজন সার্চ দেন জি অন দ্য ফিল্ড অফ জুপিটার, বৃহস্পতি। এই যে পৃথিবী, এই যে চাঁদ, এই যে বৃহস্পতি, বৃহস্পতি অনেক বড়। তাহলে এখানে যদি মনে করেন কোন বস্তুকে যে শক্তি লাগে, তার এখানে কি ওজন কম, কারণ জি এর মান কম, এখানে হালকা। ছোট জিনিসের যে জি ইজ ইকুয়াল টু কি, জি এম বাই আর স্কয়ার। এম এর মান অনেক কমে গেছে, যার কারণে এটা এখানে আকর্ষণ বলের মান কম। আবার বৃহস্পতি কি অনেক বড় গ্রহ, এই জন্য এখানে আকর্ষণ বলের মান অনেক বেশি। মনে করেন 90 কেজি একজন মানুষকে ওখানে দাঁড়াইতেই পারবে না, সে লাফ দিলে উঠতেই পারবে না, সর্বোচ্চ 1 সেন্টিমিটার উঠতে পারবে, লাফ দিলে উঠবেই না সে। আর চাঁদে যদি কেউ লাফ দেয় 6 গুণ উঠে যাবে, মানে একতলা বিল্ডিং এর সমান উঠে গিয়ে আবার ল্যান্ড করবে। সার্চ দিয়ে পাইছেন জি অন দা ফিল্ড অফ জুপিটার, দেখবেন 9 এর চেয়ে বেশি আসবে, 20, 30, 40 আসবে। 24.7 দেখাচ্ছে। 24 দেখছেন, মানে 24.79 প্রায় 3 গুণ, মানে প্রায় 3 গুণ। বৃহস্পতি গ্রহে গেলে আপনাকে দাঁড়ায় থাকতে, আপনি দাঁড়ায় থাকলে ক্লান্ত হয়ে যাবে, দাঁড়ায় থাকলে আপনি ক্লান্ত হয়ে যাবেন, মানে প্রচুর ভর লাগবে আপনাকে। পা রাখবেন নাকি আপনি, আপনি টাইনা নামায় ফেলবে, মানে ভরে আপনাকে টাইনা নামায় ফেলবে এই স্পেস ক্রাফট থেকে। আনসারটা কি ক্লিয়ার হয়েছেন সোমাপু? স্যার তাহলে জুপিটারই সবচেয়ে বেশি দেখাচ্ছে। হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বড় গ্রহ হচ্ছে জুপিটার। তো এতে আসি, লিফট ওজন 0 লাগবে বলেন তো, বা মুক্তভাবে পড়ন্ত বস্তুর ওজন 0 কেন বলেন তো? কারণ আপেক্ষিক বেগের জন্য। লিফট যেই বেগে পড়তেছে আপনি তো সেই বেগেই পড়তেছেন, যার কারণে আপনার তুলনায় লিফটের কোনো জি নাই। এই জন্য মনে রাখবেন মুক্তভাবে পড়ন্ত বস্তুতে জি এর মান 0। এই পরের পৃষ্ঠায় দেখেন 83 পৃষ্ঠায় ভর এবং ওজনের একটা কম্পারেটিভ টেবিল দেওয়া আছে, যেটা আমি লিখেছিলাম, এটা আপনারা শিখে নেবেন। স্যার এখানে ওই লিফটের ওজন ইয়াটা জি0 হচ্ছে নাকি লিফটে অবস্থানরত মানুষের? সেক্ষেত্রে তো মানুষের হওয়ার কথা স্যার, কিন্তু লিফট তো মুক্তভাবে পড়তেছে না স্যার। না, লিফট ছিঁড়ে গেলে, যদি লিফট যদি ছিঁড়ে যায় সেটা বলছি, মানুষ এবং লিফট দুইজনই মুক্তভাবে করতেছে। স্যার এইজন্য লিফট তো মানুষটা নিজেকে বাতাসের বাধা উর্ধ্বগামী মনে পাচ্ছে স্যার, করবে। লিফট তো বাতাসের বাধা পাচ্ছে, গ্রহণ কিন্তু করবো না, এটা যে উপেক্ষা করবো, মনে করবো ভিতরে যাই বাতাস থাকে নাই, তাই তো বাতাস। সেটাকে আমরা গ্রহণ করবো না, ধরে নেব লিফট বাতাসের বাধা পাচ্ছে না, উপেক্ষা করে। লিফট বাতাস, একটা বাতাসে লিফটকে কতটুকু আটকাবে বলেন তো? ওকে স্যার, বুঝতে পারছি। বিল্ডিং এর উপর মানে থেকে এটা নগণ্য জানার কারণে নেগলেক্ট করা যায়। নগণ্য, রাইট। 1% ও না, 0.01% কিনা সন্দেহ আছে। একটা ভারী জিনিসের ক্ষেত্রে বাতাসের বাধাটা একেবারে নগণ্য বলা যায়। কিন্তু সে লিফট না ছিঁড়ে যদি, সে যদি একটা তোলার বা কার্পেটের তৈরি একটা তোলার একটা লিফট